আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে দেখতে আমরা আজকে শেষ ক্লাসে চলে আসছি। তো আজকে ক্লাসের মাধ্যমে আমাদের সমন্বয় নিয়ন্ত্রণের মতো একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি এটা শেষ হবে না, কারণ এটা একটা রিভিশন ক্লাস আছে, এটার উপর একটা মেগা এক্সাম আছে, সব মিলাই তারপরে হচ্ছে যেটা শেষ হবে আর কি। হ্যাঁ, তো তোমাদের কি অবস্থা আমাকে জানাও। ওভারঅল গত দুইটা ক্লাসের পড়াগুলো সব ক্লিয়ার করছো কিনা, শিখছো কিনা, র্যাপিড ফায়ার এক্সামে অংশগ্রহণ করছো কিনা আমাকে জানাও। ক্লাস নোট করছো কিনা, নোট তো সাবমিট সবাই করো নাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিব, কারণ হচ্ছে আমাদের আজকে পড়া একটু বেশি। আমাদের শ্রবণ কান শেষ করতে হবে এবং হচ্ছে তোমার হরমোনাল সিস্টেম যেটা আছে সেটা পুরোটাই কভার করতে হবে। হ্যাঁ, তো তোমরা ধরে রাখতে পারো এখান থেকে 2টা এমসিকিউ কনফার্ম ইনশাআল্লাহ। 2টা না আসলে একটা মাস্ট আসবে শুধু আজকের এই ক্লাস থেকেই। তো ওইভাবেই হচ্ছে যে আজকে ক্লাসকে তোমরা দেখো যে এখান থেকে আমার একটা ধাপ, সফলতার একটা ধাপ। ঠিক আছে, আমি তোমাদের প্রায়ই বলছি যে ক্লাসগুলোকে এভাবেই দেখতে, যে আমার 100টা ধাপ পাড়ি দিতে হবে, সবগুলো পারফেক্টলি পাড়িও দিতে হবে না, 80 থেকে 85টা পারফেক্টলি পাড়ি দিতে পারলেই হয়েছে। তার মধ্যে একটা ধাপ, এক একটা ক্লাস, এরকম করে দেখবো। তাহলে দেখবা যে ক্লাসে পূর্ণ মনোযোগ আসবে, পড়াশোনা ভালো হবে। হ্যাঁ, আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, 2 মিনিট একটু অপেক্ষা করি। স্টুডেন্টরা অনেকে একদম সাথে সাথে যে এসে বসে থাকবে এরকম না। তোমাদের কি অবস্থা জানাও। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুষার তো আমাদের ক্লাসে মনে ফার্স্ট আসছে আজকে। তুষার আগে 2টা ক্লাস করছো সমন্বয় থেকে। যারা আগের ক্লাসগুলো করো নাই তারা হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলে রেকর্ডেড আছে, সেগুলো দেখে নিবা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা, আশা করি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আসছো। তারপরে আমি হচ্ছে যে কমেন্টে আমাদের মূল টেলিগ্রাম চ্যানেল যেটা আছে সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা যারা যুক্ত নেই তারা যুক্ত থাকবা। আর হচ্ছে যে যারা ইউটিউবে আমাদের ক্লাসটা করবা তাদের জন্য হচ্ছে যে ডিসক্রিপশনে আমাদের লিঙ্কগুলো থাকবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রূপা। ওকে, আমরা শুরু করি। হ্যাঁ, 5 মিনিট অপেক্ষা করেছি, যারা আসা তারা চলে আসছে। এবার আমরা শুরু করি। হ্যাঁ, তো ফার্স্টে আমরা আজকে কান নিয়ে পড়াশোনা করব। এর আগের ক্লাসে আমরা হচ্ছে যে ব্রেইনের বিভিন্ন পার্ট নিয়ে পড়াশোনা করব। না, আগের ক্লাস না করলে এই ক্লাস বুঝতে কোনো সমস্যা হবে না, কারণ হচ্ছে যে এই ক্লাসের টপিক সম্পূর্ণ আলাদা। হ্যাঁ,
আর হচ্ছে যে আমি যে কোনো টপিকে আলোচনা করি একদম শুরু থেকে, তুমি ক্লাসের একটু মানে একটু ক্লাস করলেই বুঝবে। তো এই ক্লাসের সাথে আগের ক্লাসের সম্পর্ক নাই, এমনি ওভারঅল চ্যাপ্টার শেষ করার জন্য আগের ক্লাসগুলো করতে হবে। আচ্ছা আসো, তো এখন আসো, কান হচ্ছে শ্রবণ এবং ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। এই দুইটা জিনিস মনে রাখতে হবে। এটা শ্রবণে শুধু হেল্প করে না, এটা ভারসাম্য রক্ষায় আমাদের সহায়তা করে। ঠিক আছে, তো আমরা এটা দেখবো কিভাবে জিনিসটা করে। তাহলে এতে দুইটা ফাংশন, ভাইটাল দুইটা ফাংশন হচ্ছে। এটা এক হচ্ছে শ্রবণে সাহায্য করে, আমাদের শুনতে সাহায্য করে, হচ্ছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সহায়তা করে। হ্যাঁ, আচ্ছা, তো কানের তিনটা অংশ এটা আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে বহিকর্ণ বা এক্সটার্নাল ইয়ার, তারপর হচ্ছে মধ্যকর্ণ বা ইন্টারনাল ইয়ার, এবং হচ্ছে অন্তকর্ণ বা ইনার ইয়ার। এটাকে ইন্টারনাল না বলে ইনার বলবা। মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ইনার। ঠিক আছে, মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ইনার। আচ্ছা, ডাবল লাইন হবে আর কি, ইনার। আচ্ছা, যাই হোক, এখন তোমার হচ্ছে যে মানে মোট তিনটা অংশ আমরা ভাগ করি। একটা হচ্ছে যে বহিকর্ণ, একটা হচ্ছে মধ্যকর্ণ, আর একটা হচ্ছে অন্তকর্ণ। হ্যাঁ, এইচএসসি 25 এর কোনো সমস্যা নেই। এটা হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যে কেউ করতে পারে, যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে চায়। এরপরে কানেরও বিভিন্ন অংশের ক্লাসিফিকেশন বা হচ্ছে যে আমরা অংশগুলা কোনটা কার অন্তর্ভুক্ত সেটা যদি আমরা করি, ভাগ করি, তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে এটা হচ্ছে বহিকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তকর্ণ। হ্যাঁ, তো বহিকর্ণের তিনটা পার্ট। একটা হচ্ছে পিনা, তারপরে যে ছিদ্রটা আছে সেটা হচ্ছে কর্ণকুহর এবং কর্ণপটহ, একটা পর্দা থাকে। ঠিক আছে, টিম্প্যানিক মেমব্রেন, সেটাকে কর্ণপটহ বলে। আমরা প্রত্যেকটা চিত্রে তোমাদের দেখাবো, আগে তোমরা নামগুলো একটু জানো। হ্যাঁ, তাহলে পিনা, এটাকে অরিকল বলা হয়। এটা হচ্ছে কানের বাইরের অংশ, সবাই আমরা ধরতে পারবো। দেখবে যে কান আমরা যে অংশটা ধরতে পারি সেটাই হচ্ছে পিনা। তারপরে কর্ণকুহর ছিদ্রটা, তারপরে হচ্ছে তোমার কর্ণপটহ, কানের ভিতরে একটা পর্দা থাকে। তোমরা সবাই শুনে আসছো যে কানের পর্দা ফেটে গেছে বা কানের একটা পর্দা থাকে, সেই পর্দাটার নাম হচ্ছে কর্ণপটহ। সেই পর্দার নামই হচ্ছে কর্ণপটহ। হ্যাঁ, ওকে, এই সেই পর্দার নাম হচ্ছে কর্ণপটহ। এবার আসো কর্ণাস্থি, আমাদের মধ্যকর্ণের মধ্যে তোমরা চিত্রের মধ্যেই দেখবা কর্ণাস্থি আছে, মানে ছোট ছোট অস্থি। সেগুলো হচ্ছে তিনটা মেইনলি। একটা হচ্ছে ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস। ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস। ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস। ঠিক আছে, এবার আসো, আরেকটা আছে ইউস্টেশিয়ান নালী থাকে। একটা নালী থাকে যেটা মধ্যকর্ণকে গলবিদের সংযুক্ত করে। কার সাথে? মধ্যকর্ণ, এখানে লিখে রাখতে পারো, মধ্যকর্ণ এরকম একটা পাইপ দিয়ে যুক্ত থাকে। কার সাথে? গলবিল বা ফ্যারিংস এর সাথে। গলবিল বা ফ্যারিংস এর সাথে এই যে সংযোগকারী নালী, এটাই হচ্ছে ইউস্টেশিয়ান নালী। ইউস্টেশিয়ান নালী, ইউস্টেশিয়ান নালী। তোমরা একটু আমার সাথে চিত্রটা এঁকে ফেললে ভালো হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে যে মধ্যকর্ণ এবং গলবিলকে সংযোগকারী যে নালী সেটাই হচ্ছে ইউস্টেশিয়ান নালী। মধ্যকর্ণ এবং গলবিলকে সংযোগকারী যে নালী সেটাই হচ্ছে ইউস্টেশিয়ান নালী। এরপরে হচ্ছে তোমার এই যে এখানে একটা দুইটা ছিদ্র পথ আছে যেগুলো হচ্ছে মধ্যকর্ণ এবং অন্তকর্ণকে যুক্ত করে। সেগুলো হচ্ছে ফেনেস্ট্রা ওভালিস, ফেনেস্ট্রা রোটান্ডা। আমরা দেখবো এটা ওভাল শেপ, এর জন্য ফেনেস্ট্রা ওভালিস, আর নিচে একটা থাকবে সেটা হচ্ছে ফেনেস্ট্রা রোটান্ডা। দুইটা আলাদা আলাদা কাজ। এরপর অন্তকর্ণ বা ইনার ইয়ার, সেটার মধ্যে হচ্ছে তোমার ইউট্রিকুলাস এবং স্যাকুলাস থাকে। আমরা দেখবো ইউট্রিকুলাস এবং স্যাকুলাস বলতে কি বোঝায়। নামগুলো মনে রাখি যে ইউট্রিকুলাস এবং স্যাকুলাস এগুলো হচ্ছে অন্তকর্ণের পার্ট। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা এটা লিখছো। হ্যাঁ, তোমরা সবাই খাতা নিয়ে বসছো তো না? বই খাতা নিয়ে, কে কে বই খাতা নিয়ে বসছো আমাকে একটু জানাও তো, দ্রুত জানাও যে আমি বই খাতা নিয়ে বসছি, একটু জানাও। তাহলে বহিকর্ণ, আমি এগুলো একটু ক্লিয়ার করে ফেলতেছি। বহিকর্ণ এখন আমরা একটা একটা করে পড়বো। বহিকর্ণ বা এক্সটার্নাল ইয়ার, বাইরের দিক থেকে এটি কানের প্রথম ভাবেন তিনটা অংশ বিভক্ত। আমরা অলরেডি পিনা, অরিকল বা কর্ণছত্র, তিনটা নাম আছে। একটা হচ্ছে পিনা, এটাকে অরিকল বলে ইংলিশে। তারপর হচ্ছে এটাকে নাম কর্ণছত্র বলা হয়, কর্ণছত্র। তো এর মাথার দুপাশে থাকে আমরা জানি স্পেস, এটা হচ্ছে তরুণাস্থি নির্মিত। এর জন্য আমরা হচ্ছে যে কি করতে পারি, বাঁকাতে পারি। হ্যাঁ, আমরা এটাকে মুভ করে ফেলতে পারি, বাঁকাতে পারি। তোমরা সবাই দূরে দেখতে পারো, এটা হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ থাকে, স্থিতিস্থাপক কার্টিলেজ থাকে। আচ্ছা, তো এটা দৈর্ঘ্য প্রস্থ আমাদের পড়া লাগবে না। তারপর হচ্ছে যে এর অভ্যন্তরে পেশতন থাকলে মানুষ কান নাড়াতে পারে না, কিন্তু গরু টোর এগুলো কান নাড়াতে পারে। ঠিক আছে, গরু ছাগলের। আচ্ছা, তা আমরা যদি কোনো ভালো শব্দ শুনতে, আমরা মাথা সহ কানের ছিদ্র কই দিকে বাঁকাই। তোমরা খেয়াল করে দেখবা, আমরা একটা শব্দ শুনতে ছিলে মাথা সহ বাঁকাই, শুধু কানকে বাঁকানোর আমাদের ওই ক্ষমতা নাই আর কি। ঠিক আছে, আচ্ছা, তো এটা কি করে, এটা হচ্ছে যে একটা আমি যে চিত্রে যাই তাহলে এটা কাজটা তোমরা বুঝবে। এটা হচ্ছে বড় একটা অংশ, এই শব্দ তরঙ্গ সবগুলোকে রিসিভ করে তোমার হচ্ছে যে এই কোন দিকে পাঠাই দেয়, কর্ণকুহর বা ওই ছিদ্র দিয়ে পাঠাই দেয় কানের ভিতরে। ঠিক আছে, তাহলে শব্দ তরঙ্গ সংগ্রহে কাজ করে এবং কেন্দ্রীভূত করে অডিটরি মিটাস বা কর্ণকুহরে প্রেরণ করে। এটাই ওর কাজ। ও রিসিভ করে হচ্ছে সবগুলো শব্দ তরঙ্গ কোথায় পাঠাই দেয়, কর্ণকুহর দিয়ে কানের ভিতরে পাঠাই দেয়। ঠিক আছে,
তাহলে এটুকু ক্লিয়ার কিনা আমাকে জানাও। এটা হচ্ছে অরিকল, এই যে এই পুরাটা হচ্ছে অরিকল, কারণ বাইরের অংশ যেটা আমরা বাইরে থেকে দেখি সেটাই অরিকল। এখানে এটা হচ্ছে হেলিক্স, হেলিক্সের ভিতরে এখানে আরেকটা উঁচু জায়গা সেটা হচ্ছে অ্যান্টি হেলিক্স, পুরাটাকে পিনা বলা হয়। আর এখানে এটাকে কক্সা বলা হয়। এটা হচ্ছে অডিটরি বুলা, এর নিচের যে নরম অংশ আছে সেটা। এগুলো হচ্ছে বিভিন্ন অংশ, এগুলো আমাদের জানলে ভালো, না জানলে সমস্যা নেই। তবে তোমার অরিকলটা চিনতে হবে, ঠিক আছে? চিনলে অনেকগুলো জিনিসের কাজ টাজ মনে রাখা সহজ। আচ্ছা, তো এখানে দেখো আমাদের কিছু ব্যাপার আছে। টেম্পোরাল অস্থি থাকে, টেম্পোরাল অস্থির ভিতরে কান থাকে, কানের কিছু অংশ থাকে আর কি। তো তুমি দেখবে যে এই যে আমাদের কর্ণকুহর আছে, তার 2/3 হচ্ছে যে অস্থির ভিতর, 1/3 হচ্ছে বাইরে। এই 2/3 বড় একটা অংশ হচ্ছে অস্থির ভিতর, 2/3 2/3 হচ্ছে অস্থির ভিতর। এবার আসে হচ্ছে তোমার দেখো, এই যে আমরা একটা পর্দার কথা বললাম, এটি হচ্ছে কর্ণপটহ বা কানের পর্দা বা টিম্প্যানিক মেমব্রেন বলা এটাকে। এটার সাথে যুক্ত হচ্ছে ম্যালিয়াস নামক একটা অস্থি, তারপরেরটা হচ্ছে কি ইনকাস। আর এই যে তোমার দুইটার মাধ্যমে এরকম করে একটা যুক্ত আছে সেটাকে বলা হয় স্ট্যাপিস। এগুলো প্রত্যেকটা আমরা আলাদা আলাদা ভাবে পড়বো ইনশাআল্লাহ। এরপরে তোমার হচ্ছে এখানে ইউট্রিকুলাস এবং স্যাকুলাস, এই দুইটা মিলে হচ্ছে যে ইনার ইয়ার বা অন্তঃকর্ণ গঠিত, ঠিক আছে? এখানে ইয়ার সবগুলো দেখাইছে। তো আমরা এগুলো আস্তে আস্তে সবগুলো ক্লিয়ার হবে। এরপরে আমি তোমাদের যে বলছিলাম যে আমাদের যে মিডল ইয়ার এবং হচ্ছে যে তোমার গলবিদ, ধরো এখানে একটা এখানে গলবিদ বা ফ্যারিংস আছে, তাকে যুক্তকারী যে নালী সেটাকে আমরা ইউস্টেশিয়ান নালী বলি। ওই নালীটা হচ্ছে ওইটা, এটা হচ্ছে কি গলবিদ বা ফ্যারিংস, ইংলিশে আমরা ফ্যারিংস বলবো। আচ্ছা, তো আমরা এই জিনিসগুলো একটু খেয়াল করলাম। এবার অবশ্য আমরা হচ্ছে যে নিচে যাই একটু, মানে আস্তে আস্তে আমরা বাকি অংশগুলো পড়ে ফেলি। অডিটরি মিটাস বা কর্ণকুহর, অডিটরি মিটাস ওই যে ছিদ্রটা, ধরো এখানে অরিকল ছিল একটা বড় ছিদ্র, তারপর হচ্ছে এখানে ওই টিম্প্যানিক মেমব্রেনের পর্দাটা, এই ছিদ্রটাকে বলা হয় অডিটরি মিটাস বা কর্ণকুহর ছিদ্র। হ্যাঁ, তো এখন হচ্ছে যে এটা টিম্প্যানিক পর্দা পর্যন্ত বিস্তৃত বাইরে থেকে। এর বাইরের 1/3 চর্মাস্থি দিয়ে তৈরি। দেখো ওই যে আমি তোমাদের বললাম 1/3 হচ্ছে তোমার তরুণাস্থি বা কার্টিলেজ দিয়ে তৈরি, আর 2/3 হচ্ছে বোনস দিয়ে তৈরি। বোনস কি বোনস? হ্যাঁ, কি বোনস বলতো? টেম্পোরাল বোন। ওই যে আমরা দেখছি টেম্পোরাল বোনের ভিতরে থাকে টেম্পোরাল বোন। তাহলে 2/3 হচ্ছে অস্থি দিয়ে গঠিত, 1/3 হচ্ছে কার্টিলেজ দিয়ে গঠিত। তোমরা ওইভাবে ছোট করে লিখে রাখতে পারো যে 1/3 সি মানে কার্টিলেজ, 2/3 বোন তো এক অস্থি, আর কোন বোন? টেম্পোরাল বোন। টেম্পোরাল বোন এখানে সূক্ষ্ম রোমযুক্ত ত্বকে আবৃত থাকে। এটা ত্বকে হচ্ছে সিরোমিনাস গ্ল্যান্ড থাকে, ওই যে আমাদের কানের খৈল হয় সেটা আর কি। সিরোমিনাস গ্ল্যান্ড থেকে, সিরোমিনাস গ্ল্যান্ড হচ্ছে একটা বই করা গ্রন্থি, মানে এখান থেকে তোমার হচ্ছে যে রস বের হয়। এগুলো মূলত এক প্রকার গাম গ্রন্থি। সিরোমেন নামক বাদাই বর্ণের মোম জাতীয় পদার্থ ক্ষরণ করে। এই মোম জাতীয় পদার্থগুলোর মেইন কাজ হচ্ছে তোমার জীবাণুগুলা যাতে বা অনুজীবগুলো যাতে প্রবেশ করতে না পারে, ঠিক আছে? এগুলোকে আটকাই ফেলা, ধুলাবালিকে আটকাই ফেলা, এগুলো আর কি। এটা হচ্ছে মেইন কাজ। তাহলে তোমার হচ্ছে এগুলো রূপান্তরিত গাম গ্রন্থি, এটা মনে রাখতে হবে। সিরোমিনাস গ্রন্থিগুলা রূপান্তরিত ধর্মগ্রন্থি বা গাম গ্রন্থি, এগুলো থেকে সিরোমেন রিলিজ হয়, এগুলো হচ্ছে বাদাইম বর্ণের, তারপরে হচ্ছে লাল বিভিন্ন কালার হয়ে যেতে পারে তোমার ওই এটার সাথে কি মিশ্রিত আছে সেটার উপর ভিত্তি করে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে সিরোমেন রিলিজ এটা মনে রাখবার। এটা হচ্ছে রূপান্তরিত গাম গ্রন্থি, এটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। এটা হচ্ছে রূপান্তরিত গাম গ্রন্থি। আর 1/3 হচ্ছে কার্টিলেজ, 2/3 বোন, এটা মনে রাখবা। 1/3 কার্টিলেজ, 2/3 বোন বা অস্থি, ঠিক আছে? এবার আসো, এগুলা কি করে? সপ্তরঙ্গকে লম্বাবে কর্ণপটহ বা কানের পর্দা প্রেরণ করে। এতে বিদ্যমান রোম কানে ধুলোবালি প্রবেশ বাধা দেয়। সিরোমেনে বিদ্যমান কর্ণকুহরে, সিরোমেন কর্ণকুহরে গাত্রে তৈলাক্ত এবং পিচ্ছিল আবরণ তৈরি করে, জীবাণু সংক্রমণ করে। সবগুলো আমি বলে ফেলছি। কর্ণকুহরে প্রবেশিত জীবাণু, পোকা এগুলাকে ধ্বংস করে, যাতে এগুলো সামনে না গিয়ে কানের কোনো ক্ষতি করতে না পারে, ঠিক আছে? কর্ণপটহের কাজের অনুকূল উষ্ণতা এবং আর্দ্রতা বজায় রাখে, যাতে হচ্ছে তোমার টিম্প্যানিক মেমব্রেন যেটা সেটা হচ্ছে যে বেশি উষ্ণ বা বেশি আর্দ্র বায়ুর সংস্পর্শে না আসে, ঠিক আছে? এই কথাগুলো বেসিক ইনফো, জাস্ট হচ্ছে তুমি স্ট্রাকচার আমার কথাগুলো মনোযোগ দিয়ে পড়লে, আর এগুলো 2বার পড়াও লাগবে না, এমনি পারবা ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তো এখন তোমার হচ্ছে যে এখানে দেখো, এখানে আবার ওই জিনিসগুলো আসছে। বহিকর্ণের মধ্যে তোমার হচ্ছে এই যে পিনা বা অরিকল, তারপরে এটা হচ্ছে কর্ণকুহর বা অডিটরি মিয়াটাস, এটা হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন, এই পর্যন্ত হচ্ছে বহিকর্ণ, এখানে বায়ুপূর্ণ। তারপর মধ্যকর্ণ যেটা সেটাও বায়ুপূর্ণ, সেখানে হচ্ছে 3টা বোন, একটা হচ্ছে ম্যালিয়াস, একটা হচ্ছে ইনকাস, আর একটা হচ্ছে স্ট্যাপিস। হ্যাঁ, এর উপরে যে ছিদ্রটা আছে ওভাল শেপ, সেটা হচ্ছে ফেনাস্ট্রা ওভালিস। আর নিচে যে ছিদ্র আছে যেটা দিয়ে হচ্ছে যে তোমার ওই অবশিষ্ট যে বায়ুগুলো আছে সেগুলো বের হয়ে আসে, সেটাকে ফেনাস্ট্রা রোটান্ডা বলে, এবং দুইটার মধ্যে চাপের ভারসাম্য রক্ষা করে। আর যেটা হচ্ছে তোমার মধ্যকর্ণ এবং হচ্ছে গলবিলি সংযোগ করে, সেটা হচ্ছে ইউস্টেশিয়ান নালী, ঠিক আছে? আর এগুলো হচ্ছে অর্ধবৃত্তাকার নালী থাকে এই ইউট্রিকুলাসের উপরে, এগুলো হচ্ছে অর্ধবৃত্তাকার নালী। আর এখানে তোমার হচ্ছে যে 2টা স্নায়ু থাকে, ভেস্টিবুলো ককলিয়ার, একটা ভেস্টিবিউল থেকে আসে, সেটা হচ্ছে ভেস্টিবুলার স্নায়ু, একটা ককলিয়া থেকে আসে, ককলিয়া স্নায়ু। এটা হচ্ছে এখানে হচ্ছে সামনে থাকে স্যাকুলাস, এটা হচ্ছে ককলিয়া, এরকম করে শামুকের মতো পেছানোটা হচ্ছে ককলিয়া, ঠিক আছে?
এটা হচ্ছে ইনার ইয়ারের পার্ট, বা হচ্ছে যে এটা হচ্ছে তরলপূর্ণ। আবার এটা হচ্ছে তরলপূর্ণ, এখানে মধ্যে তরলগুলো থাকে, সেগুলো কেঁপে উঠলে শব্দ তরঙ্গ সৃষ্টি হয়, শব্দ তরঙ্গ হচ্ছে আমরা ফিল করতে পারি তখন। হ্যাঁ, এখন আসলে টিম্প্যানিক মেমব্রেন, কর্ণপট। আমরা এখন পর্যন্ত ব্যাখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা এখনো তোমার বহিকর্ণেই আছি, তবে হচ্ছে যে আমরা চিত্রটা কয়েকবার দেখাই ফেলছি অন্তঃকর্ণ পর্যন্ত। তোমরা কি চিত্রটা ক্লিয়ার হয়েছে কোন অংশ দ্বারা কি বোঝায় সেটা? আমাকে তোমরা একটু রেসপন্স করবা, রেসপন্স করলে আমি জিনিসটা বুঝবো এবং তোমরা বুঝতেছো কিনা সেটাও বুঝবো, সেই অনুযায়ী আমি তোমাদের মানে ক্লাসটা নিতে পারবো। ঠিক আছে, সো তোমাদের দিক থেকে ওই জিনিসটা এনশিওর করবো। তো টিম্প্যানিক মেমব্রেন হচ্ছে যে একটি স্থিতিস্থাপক পর্দা, আমরা জানি। আর এটা হচ্ছে কত, এটার পুরুত্বটা একটু লাগবে। এটা 0.1 মিলিমিটার পুরু এবং হচ্ছে তোমার 9 মিলিমিটার হচ্ছে যে ব্যাস বিশিষ্ট। এটা ব্যাস এবং পুরুত্বটা একটু পড়বা, এটা গুরুত্বপূর্ণ। এর বাইরের দিকে অবতল, অবতল মানে বাইরের দিক থেকে একটু নিচ, অবমানি নিচ, এরকম করে মনে রাখবা। আর উত্তল মানে একটু উপরের দিকে উঠানো। ঠিক আছে, এটা হচ্ছে উত্তল। যদি চিত্র এঁকে রাখতে পারো তাহলে মনে রাখার জন্য বেশি। অবমানি নিচ মানে অবতল মানে একটু ডাবানো নিচের দিকে থাকবে। ঠিক আছে, এই অবতল। হ্যাঁ, তো উত্তল অবতল এগুলো একটু চিত্র এঁকে রাখতে পারে, এগুলো পরেও লাগবে। এই উত্তল ইংরেজি কি? কনভেক্স, কনভেক্স। আর অবতল ইংরেজি হচ্ছে কনকেভ, এটাও লিখে রাখতে পারো, কারণ অনেক সময় তোমার এগুলা ইয়েতে আসে। আমি এখানে একটু ক্লিয়ার করে লিখি। উত্তল হচ্ছে কি? কনভেক্স, কনভেক্স। আর অবতল হচ্ছে কনকেভ, কনকেভ। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমরা একটু লিখে রাখতে পারো, এগুলো কাজে লাগবে। এবার তাহলে এটা বাইরের দিক থেকে অবতল, বাইরের দিক কিছুটা আবানো, ভিতরের দিকে উত্তল। ঠিক আছে, মানে ধরো এরকম করে হইতে পারে, বাইরের দিক হচ্ছে অবতল আর ভিতরের দিক হচ্ছে উত্তল। ঠিক আছে, এর সাথে মধ্যকর্ণে ম্যালিয়াস আমরা দেখছি, প্রথমে ম্যালিয়াস, তারপর ইনকাস, তারপর স্ট্র্যাপিস, এগুলো যুক্ত থাকে। ঠিক আছে, তাহলে প্রথমে ম্যালিয়াস যুক্ত থাকে কার সাথে? টিম্প্যানিক মেমব্রেনের সাথে। তাহলে এগুলা কাজ কি? কাজগুলো যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে মধ্যকর্ণকে পৃথক রাখে, বহিকর্ণ থেকে মধ্যকর্ণকে পৃথক রাখে এবং শব্দ তরঙ্গে কেঁপে উঠে। এই তরঙ্গটাই হচ্ছে বয়ে নিয়ে যায় অস্থিগুলা। ঠিক আছে, তাহলে শরতরঙ্গ হচ্ছে কেঁপে উঠে, শরতরঙ্গকে সমতলে মধ্যকর্ণ পরিবহন করা হচ্ছে টিম্প্যানিক পর্দার কাজ। মানে এটা যখন বাইরে থেকে শব্দ আসে তখন কেঁপে উঠে, সেই কম্পনটা হচ্ছে যে ক্যারি করে নিয়ে যায় ম্যালিয়াস, ইনকাস, স্ট্র্যাপিস, এই বোনসগুলো। এবার আসা হচ্ছে যে এগুলোকে বোনস না গেলে অসিকল বলা হয়, ছোট বোন আর কি, সেগুলোকে অসিকল বলা হয়। আচ্ছা, তো এখন মধ্যকর্ণ বা মিডল ইয়ার। মধ্যকর্ণ একটি অসমাকৃত বিশিষ্ট বায়ুপূর্ণ, এখানে টিম্প্যানিক ভুলা এর ভিতরে থাকে। করোটিক টিম্প্যানিক ভুলা যে জায়গার মধ্যে থাকে সেটাকে টিম্প্যানিক ভুলা বলা হয় আর কি। এটা মনে রাখবা যে করোটিক টিম্প্যানিক ভুলার মধ্যে হচ্ছে মধ্যকর্ণ থাকে। আর ইউস্টেশন নালী অলরেডি বলছি, ইউস্টেশন নালীর কাজ কি? বাতাসের চাপ যেটা, সে চাপটা মেনটেন করা। ঠিক আছে, টিম্প্যানিক পর্দার উভয় পাশে বায়ুচাপ সমান রাখে ওর কাজ, এটা ভালো করে মনে রাখবা। বেশি বায়ু চলে আসলে সেটা কিছু করবিল দিয়ে বের করে দেয়। ঠিক আছে, ফলে কর্ণপট ফেটে যাওয়া থেকে রক্ষা করে। হ্যাঁ, ফলে কর্ণপট ফেটে যাওয়া থেকে রক্ষা পায়। এটা হচ্ছে কার সাথে কার সংযোগ স্থাপন করে? গলবিলের সাথে মধ্যকর্ণ সংযোগ স্থাপন করে। ঠিক আছে, কাজ কি? কাজ হচ্ছে বায়ুচাপ সমান রাখা, যাতে হচ্ছে তোমার কানের পর্দাটা ফেটে না যায়। ক্লিয়ার? তোমরা আমার কথাগুলো বুঝতেছো কিনা? পড়াগুলো ধরতে পারতেছো? আমাকে জানাও তো। মিম, রূপা, তুষার, জুবাইদুল, শাহানুর আসছে আজকে, শাহানুর, মাইমুনা, আফরিন, প্রিয়াঙ্কা, শামিলা, অনেকে তো ক্লাসে থাকি, জান্নাত। এবার আসা হচ্ছে আমরা কর্নারস্কি বা এয়ার অসিকলস গুলো সম্পর্কে পড়ি। ঠিক আছে, এয়ার অসিকলস এগুলো মধ্যকর্ণে গহ্বর অবস্থায় পরস্পর সংযুক্ত, ক্রমান্বয়ে সুনির্দিষ্ট সাজানো তিনটা অস্থি, যেমন হচ্ছে যে প্রথমটা ম্যালিয়াস, হাতুড়ির মতো দেখতে। এই শেপগুলো মনে রাখবে, হ্যামার শেপ। প্রথমটা হ্যামার শেপ, এটা টিম্প্যানিক পর্দার সাথে যুক্ত, এক পাশে টিম্প্যানিক পর্দার সাথে যুক্ত, আর পাশে হচ্ছে পরটা ইনকাসের সাথে যুক্ত, ইনকাসের সাথে আবার পরটা যুক্ত স্ট্র্যাপিস। তাহলে একটা হচ্ছে ম্যালিয়াস, এটা হচ্ছে ম্যালিয়াস, পরটা হচ্ছে ইনকাস, পরটা হচ্ছে স্ট্র্যাপিস। স্ট্র্যাপিস আবার কার সাথে যুক্ত? স্ট্র্যাপিস আবার হচ্ছে যে ওইখানে ফেনেস্ট্রা ওভালিসের সাথে যুক্ত, ফেনেস্ট্রা ওভালিসের সাথে যুক্ত। ঠিক আছে, মানে অন্তঃকর্ণটা ফেনেস্ট্রা ওভালিসের সাথে যুক্ত, এই আর কি। ইনকাস হচ্ছে ওই যে নেহাইয়ের মতো, এনবিলের মতো, নেহাই বা এনবিলের মতো ম্যালিয়াস এবং স্ট্র্যাপিসকে যুক্ত করে। আর স্ট্র্যাপিস হচ্ছে দেখতে ঘোড়ার জিনের পাদানির মতো। এগুলো তোমরা হচ্ছে গুগল সার্চ করে দেখতে পারো যে এই শেপগুলো কি, মানে যদি ইচ্ছা হয় আর কি, বা হচ্ছে দেখলে মনে থাকে, মনে রাখতে সুবিধা হবে, এই আর কি। অস্থি একদিকে, আমি তোমাদের ফিগার দেওয়ার কথা ছিল, ফিগারগুলো আমি দিয়ে দিব, এটা এইগুলো ফিগারও দিব ইনশাআল্লাহ। তোমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে। অস্থিটি একদিকে ইনকাসের সাথে
অন্যদিকে ফেনেস্টা ওভালিসের সাথে যুক্ত গেল আমি অলরেডি বলে ফেলছি। আর সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি হচ্ছে এটা, স্ট্যাপিস হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি, এটা মনে রাখবা। স্ট্যাপিস হচ্ছে মানবদের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি। আর মানবদের সবচেয়ে বড় অস্থি কোনটা বলো তো? সবাই একটু জানো মানবদের সবচেয়ে বড় অস্থি কোনটা, তোমরা জানার কথা অলরেডি। HS25 জানার কথা, 24 জানার কথা। অস্থিগুলো বহিকর্ণের টিম্পানিক পদ্ধতি থেকে সপ্তরঙ্গকে অন্তঃকর্ণের ভিতরে পেরিলিম্ফে। আমরা পেরিলিম্ফ এন্ডোলিম্ফ বলতে কি বুঝে সেগুলো বুঝবো ইনশাআল্লাহ। মোট কথায় এই অস্থিগুলো বহিকর্ণ থেকে টিম্পানিক পদ্ধতি থেকে সপ্তরঙ্গগুলোকে ক্যারি করে অন্তঃকর্ণে পরিবহন করে, অন্তঃকর্ণের পেরিলিম্ফে পরিবহন করে। ঠিক আছে, এটা মনে রাখবে। এবার আসলে ছিদ্রপথ, ওই যে দুটো ছিদ্রপথ পড়লাম, ফেনেস্টা ওভালিস, ফেনেস্টা রোটান্ডা, সেগুলো একটু ক্লিয়ার করি। এখন মধ্যকর্ণের প্রাচীরে প্যারিওটিক অস্থি গঠিত, মধ্যকর্ণের প্রাচীর হচ্ছে প্যারিওটিক অস্থি গঠিত। এখানে দুটো ছিদ্রপথ আছে, উপর দিকে ছিদ্রপথকে ফেনেস্টা ওভালিস বলে, আর নিচের দিকে গোল ছিদ্রপথকে ফেনেস্টা রোটান্ডা বলে। ঠিক আছে, উপর দিকেটা হচ্ছে ডিম বাকার, উপর দিকেটা ডিম বাকার, সেটা হচ্ছে ফেনেস্টা ওভালিস ওভাল শেপ, আর নিচের দিকেটা গোল আকার, সেটা হচ্ছে ফেনেস্টা রোটান্ডা। হ্যাঁ, ফেনেস্টা ওভালিসের মধ্যে সপ্তরঙ্গ মধ্যকর্ণ থেকে অন্তঃকর্ণে প্রবেশ করে, আর ফেনেস্টা রোটান্ডা দিয়ে অন্তঃকর্ণ থেকে অতিরিক্ত শব্দ হচ্ছে যে মধ্যকর্ণে আবার চলে আসে। ককলিয়ার সৃষ্ট অতিরিক্ত শব্দ তরঙ্গ মধ্যকর্ণে নির্গত হয়ে প্রশমিত করে, মানে এক্সট্রা তোমার বেশি বেশি তরঙ্গ তৈরি করলে সেটা ফেনেস্টা রোটান্ডা দিয়ে মধ্যকর্ণে চলে এসে ব্যালেন্স করে। ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে আমরা উপরেরটা কি পড়লাম? উপরের যে ছিদ্রটা আছে সেটা হচ্ছে যে মধ্যকর্ণ থেকে সমতরঙ্গকে অন্তঃকর্ণে আনে, প্রবেশ করে সেটা দিয়ে। আর ফেনেস্টা রোটান্ডা হচ্ছে যে অতিরিক্ত যে শব্দগুলো তৈরি হয়েছে ককলিয়ার ভিতরে সেগুলোকে মধ্যকর্ণে পাঠাই, শব্দের ভারসাম্য বা চাপকে প্রশমিত করে। ঠিক আছে, ক্লিয়ার? তোমরা দুইটা ফেনেস্টা ওভালিস, ফেনেস্টা রোটান্ডার কাজ ক্লিয়ার? গুড। ফিমার আমাদের উচ্চতার কত অংশ বলো তো? আমাদের যে টোটাল উচ্চতা থাকে তার কত অংশ ফিমার, কত ভাগ আর কি? কেউ চাইলে পার্সেন্টেজে আনসার করতে পারো, আর কেউ চাইলে হচ্ছে তোমার কত ভাগ সেটাও বলতে পারো, ভগ্নাংশ আকার। এবার আসো অন্তঃকর্ণ বা ইনার এয়ার। এই যে এখানে আছে ইনার কথাটা, ইন্টারনাল না বলে ইনার বলবো। প্রত্যেক অন্তঃকর্ণে করোটি শ্রুতিকোটর বা অডিটরি ক্যাপসুলের প্যারিওটিক অস্থির অভ্যন্তরে অবস্থান করে। তাহলে এটা হচ্ছে অডিটরি ক্যাপসুলের প্যারিওটিক অস্থির ভিতরে অবস্থান করে। অন্তঃকর্ণের প্রধান অংশ হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ নামক জটিল গঠন, এটা মনে রাখবা। মেমব্রেনাস ল্যাবিরিন্থ, ল্যাবিরিন্থ ল্যাবিরিন্থ বা মেমব্রেনাস ল্যাবিরিন্থের জটিল গঠনের মধ্যে হচ্ছে মেইন কাজটা হয় আর কি। হ্যাঁ, এর মধ্যে অ্যান্ডোলিম্ফ নামক তলপদার্থ থাকে। তাহলে হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে অ্যান্ডোলিম্ফ। পশ্চিমা ল্যাবিরিন্থ দ্বারা মেমব্রেনাস ল্যাবিরিন্থ পরিবেষ্টিত থাকে। মানে ধরো হচ্ছে যে এটা হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ, তার উপর আবার অস্থির একটা আবরণ থাকে। ঠিক আছে, তার উপর আবার অস্থির একটা আবরণ থাকে। তো মেমব্রেনাস ল্যাবিরিন্থের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে অ্যান্ডোলিম্ফ। আর এই মেমব্রেনাস ল্যাবিরিন্থ এবং হচ্ছে যে তোমার বনি ল্যাবিরিন্থ যেটা আছে, এই দুইটার মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পেরিলিম্ফ। আমি তোমাদের ক্লিয়ার করতে পারছি কিনা, আমি আবার সুন্দর করে চিত্রটা আঁকি, তোমাদের এই দুইটা ক্লিয়ার হইতে হবে। অ্যান্ডোলিম্ফ দ্বারা কি বোঝায়, পেরিলিম্ফ দ্বারা কি বোঝায়। ঠিক আছে, তো আমি হচ্ছে তোমাদের এইটা আঁকতেছি। এগুলো হচ্ছে মেমব্রেন, এই যে নীল এগুলো আঁকছি এগুলো হচ্ছে মেমব্রেন। এখন যেটা আঁকছি এটা হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ। ঠিক আছে, এটা। এবার আসো, সে আমি এটা দিয়ে আঁকলাম, এটাকে ঘিরে এটা চারপাশে আবার আরেকটা আছে, সেটা হচ্ছে বনি ল্যাবিরিন্থ। সেটা কি? বনি ল্যাবিরিন্থ। এখন নীলটার ভিতরে যেটা থাকে, মানে মেমব্রেনাস ল্যাবিরিন্থের ভিতরে যেটা থাকে সেটাকে বলা হয় অ্যান্ডোলিম্ফ। আর এই বনি ল্যাবিরিন্থ, এটা হচ্ছে বনি ল্যাবিরিন্থ, এটা হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ, এর মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হয় পেরিলিম্ফ। ক্লিয়ার তোমরা? ক্লিয়ার বুঝছো? মেমব্রেনাস ল্যাবিরিন্থ বাইরের দিকে যেটা সেটা হচ্ছে বনি ল্যাবিরিন্থ, বনি ল্যাবিরিন্থ। ভিতরে নীল যেটা আছে সেটা হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ। একদম মেমব্রেনাস ল্যাবিরিন্থের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে অ্যান্ডোলিম্ফ। মেমব্রেনাস ল্যাবিরিন্থ এবং বনি ল্যাবিরিন্থের মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হয় পেরিলিম্ফ। সবাই জানো জিনিস কনসেপ্টটা ক্লিয়ার কিনা? আমি চিত্র আঁকছি, তোমরা চিত্র এটা এঁকে রাখতে পারো তোমাদের বইতে। ফিমার হচ্ছে 1/4, 1/4। আমাদের টোটাল উচ্চতার 1/4 হচ্ছে ফিমার। টোটাল উচ্চতার 1/4 বা 25%। আচ্ছা, এটা বুঝছো কিনা সেটা জানো? এই মেমব্রেনাস ল্যাবিরিন্থ ভারসাম্য এবং শ্রবণ অঙ্গ হিসেবে কাজ করে, এটাও মনে রাখবে। মেমব্রেনাস ল্যাবিরিন্থ কি করে? ভারসাম্য এবং শ্রবণ অঙ্গ হিসেবে কাজ করে মেমব্রেনাস ল্যাবিরিন্থ। এখানে আবার ওই কথাগুলো চলে আসছে, আমরা ওইগুলোতে যাচ্ছি না। এটা হচ্ছে অ্যাম্পুলা, এটা হচ্ছে ইউফিকুলাস, এটা হচ্ছে স্যাকুলাস, এটা হচ্ছে ককলিয়া, আর এগুলো হচ্ছে অর্ধবৃত্তাকার নালী।
অলরেডি বলে ফেলছি। এখন ভারসাম্যের অঙ্গ, মানুষের ভারসাম্য অঙ্গকে ভেস্টিবুলার অ্যাপারেটাস বলা হয়। তাহলে হচ্ছে ওই যে আমরা বলছিলাম অর্গান অফ ব্যালেন্স যেটা, সেটাকে বলা হয় ভেস্টিবুলার অ্যাপারেটাস। ভেস্টিবুলার অ্যাপারেটাস, ভেস্টিবুলার অ্যাপারেটাসে দুটো ছোট ছোট থলি থাকে, একটা হচ্ছে ইউট্রিকুলাস, একটা হচ্ছে স্যাকুলাস। তাহলে ইউট্রিকুলাস এবং স্যাকুলাস এগুলো হচ্ছে ভারসাম্য অঙ্গ যেটা আছে ভেস্টিবুলার অ্যাপারেটাসের পার্ট। মেমব্রেনাস ল্যাবিরিন্থ তলপূর্ণ 3টি বৃত্তাকার নালী থাকে, উপরে 3টি বৃত্তাকার নালী থাকে সমন্বয় গঠিত, সেমি সার্কুলার ক্যানাল সমন্বয় গঠিত। ইউট্রিকুলাস এবং স্যাকুলাস এন্ডোলিম্ফে পূর্ণ থাকে। এই যে ইউট্রিকুলাস এবং স্যাকুলাস এগুলো কি দিয়ে পূর্ণ থাকে? এন্ডোলিম্ফ দিয়ে পূর্ণ থাকে। গহ্বরের ভিতরে ম্যাকুলা নামক একটা অঙ্গ থাকে, এই গহ্বরের ভিতরে ম্যাকুলা, এইগুলো হচ্ছে ম্যাকুলা, ম্যাকুলা নামক অঙ্গ থাকে। আচ্ছা, ম্যাকুলা ইউট্রিকুলাসের মেঝেতে আনুভূমিকভাবে এবং স্যাকুলাসের প্রাচীর উলম্বভাবে, এখানে আনুভূমিকভাবে এখানে উলম্বভাবে তোমার থাকে। এগুলোর মধ্যে সংবেদী অঙ্কুশ থাকে, অঙ্কুশগুলোর মধ্যে কি কি থাকে? অটোলিথ থাকে, সেটা খেয়াল করবা। ক্যালসিয়াম কার্বনেটের অটোলিথ থাকে, সমৃদ্ধ অটোলিথিক মেমব্রেন দৃঢ়ভাবে যুক্ত থাকে। এখানে তোমার হচ্ছে যে অটোকোনিয়াম থাকে, আমাদের এত ডিটেইলে যাওয়া লাগবে না। মোট কথা এখানে তোমার এগুলো অ্যাম্পুলায় পরিণত হয়। অ্যাম্পুলায় কুফুলা নামক অঙ্গ থাকে এবং সেখানে সংবেদী কোষ থাকে। তখন যখন হচ্ছে তোমার একটা শব্দ তরঙ্গ আসে, এটার ভিতর যে তোমার তরলগুলো আছে সেগুলো কেঁপে ওঠে। কেঁপে উঠলে ধরো এরকম করে সংবেদী অঙ্গ থাকে, সেগুলো তোমার কাঁপে, সেগুলো তোমার এরকম করে কাঁপে। তো কাঁপলে তোমার হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয় এবং হচ্ছে একটা তোমার সংকেত যায় আর কি, হ্যাঁ, অডিটরি নার্ভের মাধ্যমে ব্রেইনে যায়। তো আমাদের মূল কথা জানলে হবে, এত কিছুর পরে তোমার অ্যাম্পুলা তৈরি হয়। অ্যাম্পুলার মধ্যে কুফুলা থাকে, সেখানে সংবেদী কোষ থাকে, মানে সেন্সরি সেল থাকে। সেই সেন্সরি সেলগুলো সেন্সেশনকে ক্যারি করে ব্রেইনে নিয়ে যায়। শেষ, এটুকু জানলেই চলবে। তাহলে মূল কথা কি, আমরা আবার একটু রিক্যাপ করি। এখানে কিছু কঠিন ওয়ার্ড তোমরা পড়ছো। ফার্স্ট অফ অল হচ্ছে মানুষের, আমরা জানি যে কান যেটা পড়তেছি সেটা ভারসাম্য রক্ষায় সহায়তা করে, সেটা হচ্ছে শ্রবণের সহায়তা করে। এখন ভারসাম্য রক্ষার অঙ্গটা হচ্ছে ভেস্টিবুলার অ্যাপারেটাস, সেটার পার্ট হচ্ছে ইউট্রিকুলাস এবং স্যাকুলাস, ইউট্রিকুলাস এবং স্যাকুলাস, এবং হচ্ছে অর্ধবৃত্তাকার নালী সমন্বয় গঠিত। হ্যাঁ, তো এখন হচ্ছে এগুলোর ভিতরে যেটা থাকে সেটাকে বলা হয় এন্ডোলিম্ফ, এবং এই গহ্বরের ভিতরে ম্যাকুলা নামক অঙ্গ থাকে। ম্যাকুলা হচ্ছে যে এই তোমার ইউট্রিকুলাসের মধ্যে হচ্ছে তোমার কি হিসেবে থাকে? আনুভূমিক ব্যবহার। অ্যাম্পুলার ভিতরে হচ্ছে যে উলম্বভাবে থাকে, আর অ্যাম্পুলা ভিতরে থাকে কুফুলা নামক অঙ্গ। কুফুলা হচ্ছে যে কি করে, এই কালো কালো ডটগুলো হচ্ছে কুফুলা, আর কুফুলা হচ্ছে সংবেদী কোষ হিসেবে কাজ করে। হ্যাঁ, আর ইউট্রিকুলাস, স্যাকুলাস এবং অর্ধবৃত্তাকার নালীগুলো সবগুলো মিলে দেহের ভারসাম্য রক্ষা করে, মানে ভেস্টিবুলার অ্যাপারেটাস হিসেবে কাজ করে। এখন আসলে অর্গান অফ হিয়ারিং, মানে হচ্ছে শ্রবণ অঙ্গ। মানুষের শ্রবণ অঙ্গ সংশ্লিষ্ট হচ্ছে ককলিয়া, ওই যে শামুকের মাথা পেঁচানো যে অংশ সেটা হচ্ছে ককলিয়া, এটা হচ্ছে শ্রবণ অঙ্গ হিসেবে কাজ করে। ঠিক আছে, এটা হচ্ছে স্যাকুলাসের অঙ্কিদেশে শামুকের ফুলকের মতো পেঁচানো, আর এটা দুটি পর্দা দিয়ে 3টি প্রকোষ্ঠে বিভক্ত। একটা হচ্ছে যে স্কেলা ভেস্টিবুলি, তারপর হচ্ছে স্কেলা মিডিয়া, স্কেলা টিম্পেনি, 3টা তোমার হচ্ছে যে প্রকোষ্ঠে বিভক্ত। প্রথমে হচ্ছে যে 2টা পর্দা দিয়ে 3টা প্রকোষ্ঠে বিভক্ত। প্রথমে হচ্ছে যে স্কেলা ভেস্টিবুলি, স্কেলা মাঝখানে মিডিয়া, আর নিচে হচ্ছে যে স্কেলা টিম্পেনি। স্কেলা মিডিয়ার উপরে রেসনার্স ঝিল্লি বা রেসনার্স মেমব্রেন থাকে এবং নিচে বেসিলার মেমব্রেন থাকে। তাহলে এটা মনে রাখতে হবে, স্কেলা টিম্পেনি যেটা আছে সেটার উপরে রেসনার্স, নিচে বেসিলার, উপরে রেসনার্স, নিচে বেসিলার। তাহলে এটা হচ্ছে যে আমরা যদি এভাবে লিখি, স্কেলা মিডিয়া, স্কেলা মিডিয়ার উপর হচ্ছে রেসনার্স ঝিল্লি, রেসনার্স মেমব্রেন, আর এটা হচ্ছে স্কেলা মিডিয়া, স্কেলা মিডিয়া, স্কেলা মিডিয়া, সরি স্কেলা মিডিয়া না, স্কেলা টিম্পেনা, টিম্পেনা হচ্ছে নিচে, সবার নিচে। আর এখানে হচ্ছে যে তোমার বেসিলার মেমব্রেন, এখানে হচ্ছে রেসনার্স মেমব্রেন, এটা হচ্ছে বেসিলার মেমব্রেন, আর এটা কিসের উপরে নিচে থাকে? স্কেলা টিম্পেনি। চিত্র একটু বড় করে আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আমি বলছি কি, ধরো এটা একটা বক্স হিসেবে চিন্তা করো, এখানে একটা পর্দা, এখানে একটা পর্দা, তাহলে 1 2 3 3টা প্রকোষ্ঠে বিভক্ত করছি। প্রথম উপরে যেটা আছে সেটা হচ্ছে স্কেলা ভেস্টিবুলি, তারপর হচ্ছে স্কেলা মিডিয়া, তারপর হচ্ছে স্কেলা টিম্পেনি। স্কেলা মিডিয়া যেটা আছে তার উপরে পার্ট হচ্ছে রেসনার্স মেমব্রেন থাকে বা রেসনার্স ঝিল্লি থাকে, নিচে হচ্ছে বেসিলার মেমব্রেন বা বেসিলার ঝিল্লি থাকে। হ্যাঁ, এটাকে আমি অন্য একটু কালার দিই, মানে মাঝখানেরটা আবার আলাদা করে আঁকতেছি। স্কেলা মিডিয়া, এটা হচ্ছে স্কেলা মিডিয়া। সেই স্কেলা মিডিয়ার উপরে থাকে হচ্ছে রেসনার্স ঝিল্লি, রেসনার্স মেমব্রেন,
নিচে থাকে হচ্ছে বেসিলার মেমব্রেন। সেই বেসিলার মেমব্রেন যেটা থাকে, সেই বেসিলার মেমব্রেনের উপরে হচ্ছে যে তোমার অর্গান অফ কর্টি থাকে, অর্গান অফ কর্টি থাকে সেই বেসিলার মেমব্রেনের উপরে। এটা মূলত শ্রবণাঙ্গ হিসেবে কাজ করে। এই বেসিলার মেমব্রেনের উপরে যে তোমার অর্গান অফ কর্টি থাকে, এটা হচ্ছে শ্রবণাঙ্গ হিসেবে কাজ করে। আমার চিত্রগুলো বুঝছো কিনা আমাকে জানাও, আদারওয়াইজ আমি আবার আঁকবো। আর এটা হচ্ছে রূপান্তরিত এপিথেলিয়াল কোষ। এই যে অর্গান অফ কর্টি, সেটা হচ্ছে রূপান্তরিত এপিথেলিয়াল কোষ, সেটা মনে রাখতে হবে, রূপান্তরিত এপিথেলিয়াল কোষ। আর এখানে সূক্ষ্ম অঙ্কুশ থাকে, এদের সংখ্যা প্রায় 25,000। সূক্ষ্ম সমৃদ্ধের অঙ্কুশ থাকে, অর্গান অফ কর্টির মধ্যে 25,000 মতো থাকে, এই সংখ্যাটা মনে রাখতে হবে। আর এগুলো পরস্পর সাথে যুক্ত থাকে হেলিকোট্রিমা দ্বারা। দুটো যাওয়া লাগবে না, আমি তোমাদের এখান থেকে যা বুঝেছি অংশগুলা যদি বেশি কঠিন কোশ্চেন করে তাহলে এখান থেকে আসতে পারে। এখন তোমরা এই জিনিসগুলো বুঝছো কিনা আমাকে জানাও। আচ্ছা, ফারহানার জন্য আমি আবার একটু রিপিট করতেছি। ফারহানা ইয়া বুঝছো, ভারসাম্য অঙ্গ ভেস্টিবুলার অ্যাপারেটাসটা বুঝছো? সেটা আমাকে একটু জানাও। তাহলে আমি আলাদা আলাদা চিত্র রেখে তোমাকে ক্লিয়ার করে দিই। ধরো এটা হচ্ছে ককলিয়া, এই যে বক্সটা আঁকলাম এটা হচ্ছে ককলিয়া, এটা হচ্ছে ককলিয়া। সেই ককলিয়ার মধ্যে দুইটা পর্দা, এই একটা পর্দা, এই একটা পর্দা। এই দুইটা পর্দা মিলে এটাকে তিনটা অংশ ভাগ করছে। উপরের অংশকে বলে স্কেলা ভেস্টিবুলি, নিচের অংশকে বলে, মাঝখান অংশ স্কেলা মিডিয়া, আর নিচের অংশ স্কেলা টিম্পেনি। স্কেলা টিম্পেনি, এই স্কেলা মিডিয়াকে আমরা আবার আলাদা করে যদি আঁকি, ধরো এটা হচ্ছে স্কেলা মিডিয়া। সে স্কেলা মিডিয়ার উপরে একটা মেমব্রেন থাকে, সেটাকে বলা হয় রেসনার্স ঝিল্লি বা রেসনার্স মেমব্রেন। নিচে একটা মেমব্রেন থাকে স্কেলা মিডিয়ার, সেটাকে বলা হয় বেসিলার মেমব্রেন। ঠিক আছে, বেসিলার মেমব্রেন। সেই বেসিলার মেমব্রেনের উপরে তোমার হচ্ছে যে এখানে যে এপিথেলিয়াম থাকে বা আবরণী কোষ থাকে, সেটা রূপান্তরিত হয়ে অর্গান অফ কর্টি নামক একটা অঙ্গ গঠন করে। অর্গান অফ কর্টি, অর্গান অফ কর্টি, সেটাই মূলত শ্রবণ অঙ্গ হিসেবে কাজ করে। শ্রবণ অঙ্গ হিসেবে, মূল শ্রবণ অঙ্গ, শ্রবণ অঙ্গ হিসেবে কাজ করে। এটা এবার বুঝছো কিনা আমাকে বলো। দুইটা চিত্র এবার করো। এটা হচ্ছে ককলিয়া, বাম পাশটা হচ্ছে ককলিয়া। সেই ককলিয়াকে আমরা দুইটা পর্দা দিয়ে তিনটা অংশ ভাগ করছি, স্কেলা ভেস্টিবুল, স্কেলা মিডিয়া, স্কেলা টিম্পানি। স্কেলা ভেস্টিবুলের উপরে দুইটা ঝিল্লি থাকে, একটা হচ্ছে রেজনার্স মেমব্রেন বা রেজনার ঝিল্লি, আর একটা হচ্ছে যে ভেস্টিবুলার মেমব্রেন, ভেস্টিবুলার ঝিল্লি, সরি বেসিলার ঝিল্লি। সেই বেসিলার ঝিল্লির উপরে তোমার হচ্ছে যে এই এপিথেলিয়ামটা থাকে। ঠিক আছে, বুঝছো কিনা জানো। সবাই কি চলে গেছে নাকি? কারা কারা ক্লাসে আছে আমাকে জানাও তো। ওকে, ঠিক আছে। শ্রবণ ও ভারসাম্য রক্ষায় কানের ভূমিকা। মানুষের কান একই সাথে দুটি ভিন্ন ধর্মী কাজ সম্পাদন করে থাকে। এদের একটি হচ্ছে শ্রবণ, অন্যটি হচ্ছে ভারসাম্য রক্ষা। তো শ্রবণ কৌশল হচ্ছে মেকানিজম অফ হেয়ারিং। এখন এই মেকানিজম আমাদের যাওয়া লাগবে না, আমাদের জাস্ট হচ্ছে যে তোমার আমরা এখানে তারপরে হালকা করে একটু বলবো। এটা হচ্ছে যে যত তরঙ্গ, যতটুকু শব্দ তরঙ্গ আমরা হচ্ছে রিসিভ করি, তার 20 গুণ বর্ধিত স্কেলা ভেস্টিবুলার পেরিলিম্ফে সঞ্চারিত হয়, মানে 20 গুণ পর্যন্ত বর্ধিত হয়। 20 গুণ হয়, এখানে 20x হয়, এটা মনে রাখ, এটা মানে লিখে রাখতে পারো যে এটা 20 গুণ পর্যন্ত হইতে পারে, এটুকু মনে রাখলেই চলবে।
এই আসো দেখো এটা দেখলেই চলবে। প্রথমে সব তরঙ্গ প্রবেশ করে, সেটা টিম্পানিক পর্বতে কাঁপায়, কাঁপার পর মেলিয়াসে যায়, মেলিয়াস থেকে ইনকাস, ইনকাস থেকে স্টেপিস, স্টেপিস থেকে প্যারিস্টোভালিস হয়ে সেটা হচ্ছে পেরিলিম্পে যায়, পেরিলিম্প থেকে অ্যান্ডোলিম্পে যায়, অ্যান্ডোলিম্পে যায় হেলিকোট্রিমা, হেলিকোট্রিমা হয়ে তোমার হচ্ছে যে বেসিলাস ঝিল্লি, বেসিলাস ঝিল্লির উপরে এখানে তোমার হচ্ছে অর্গানো কর্টি থাকে, সেখানে শুনি এক্সট্রাগুলো হচ্ছে তোমার প্যারিস্টোরোটানা দিয়ে মধ্যকর্ণে আসে, সেটা ইউস্টেশন নালী হয়, ইউস্টেশন নালী হয়ে বের হয়ে তোমার হচ্ছে অতিরিক্ত চাপটা মুক্ত করে আর কি। ঠিক আছে, এটাই আমাদের প্রত্যেকটা ধাপ আলাদা আলাদা, এখান থেকে পড়া লাগবে না। এগুলো সব ক্লিয়ার, মানে বলে ফেলছি আর কি। এটাও তোমার হচ্ছে মেকানিজমটা আমাদের লাগবে না, মানে এখানে তোমার হচ্ছে যে এমফোলা অবস্থিত কুফুলা যেটা আছে সেটা হচ্ছে যে তোমার যখন আমরা মানে মাথা হেলাই, মাথা ঘুরাই, তখন হচ্ছে অবস্থান চেয়ে পরিবর্তন করে। এখানে থাকা যে ইয়াগুলো আছে, সেন্সরগুলো আছে, সেটা ওইটাকে তোমার হচ্ছে যে সেন্স করে সংবেদ পাঠায়। ওই সংবেদ অনুযায়ী আমাদের দেহ তখন হচ্ছে যে রিয়েকশন দেয়, রিয়েকশন দিয়ে আমাদের হচ্ছে যে মাথাটা স্থির রাখে আর কি। ঠিক আছে, ভারসাম্য রক্ষা করে, এটাই। তো এটাতে হচ্ছে যে ভেস্টিবুলার অ্যাপারেটাস কাজ করে, ভেস্টিবুলার অ্যাপারেটাসের অ্যাম্পুলার ভিতরে কুফুলা থাকে, সেই কুফুলা স্থান পরিবর্তন করে, সেই স্থান পরিবর্তনের জন্য সেন্সরি কিছু সেল থাকে, সেই সেন্সরি সেলগুলো হচ্ছে যে এটাকে এই সেন্সেশনে ক্যারি করে ব্রেইনে পাঠায়, ব্রেইন তখন হচ্ছে যে তোমার সেই অনুযায়ী সিদ্ধান্ত পাঠায় যে কি করতে হবে শরীর, তখন শরীর অনুসারে অ্যাকশন নিয়ে আমাদের ভারসাম্য রক্ষা করে আর কি। তাহলে এখানে তোমার কানের সবগুলো অংশে পার্ট আলাদা আলাদা দিয়ে দিছে। আমরা একটু যদি কুইক রিভিউ করি, পিনা বা কর্ণসত, এটা হচ্ছে যে কি করে, বাইরের অংশ তরুণাস্থি নির্মিত, এটা হচ্ছে শব্দগুলোকে রিসিভ করে কর্ণপটয়ের মধ্যে পাঠায়। অডিটরি মিটাস বা কর্ণকুর জাস্ট হচ্ছে ক্যারি করে নিয়ে যায়। আর টিম্পানিক পর্দা বা কর্ণপটহ সেটা হচ্ছে যে শব্দ তরঙ্গকে মধ্যকর্ণে প্রেরণ করে। কর্ণাস্থির মধ্যে মেলিয়াস, ইনকাস, স্টাফিস আছে মধ্যকর্ণ অবস্থিত, এগুলা বহিকর্ণ থেকে অন্তঃকর্ণের মধ্যে সংযোগ রক্ষা করে, মধ্যকর্ণের মধ্যে থাকে এরা। ককলিয়া হচ্ছে যে শামুকের খোলকের মতো, এটা হচ্ছে শ্রবণ অনুমতি গ্রহণ এবং মস্তিষ্কে প্রেরণ করে। তারপর হচ্ছে অর্গান অফ কর্টি মেইনলি শ্রবণ শব্দ গ্রাহক যন্ত্র রূপে কাজ করে এবং মূল শ্রবণাঙ্গ হিসেবে কাজ করে। ভেস্টিবুলার যন্ত্র হচ্ছে ভারসাম্য রক্ষার সহায়তা করে। আর হচ্ছে অর্ধবৃত্তাকার নালী, সেটাও ভারসাম্য, কুফুলা সেটাও ভারসাম্য, অ্যাম্পুলা অবস্থিত কুফুলা সেটাও ভারসাম্য। হ্যাঁ, ইউস্টেশিয়ান নালী হচ্ছে যে দুইটার মধ্যে চাপের সমতা রক্ষা করে, বায়ুচাপ রক্ষা করে, মধ্যকর্ণ এবং গলবিলস্থ বায়ুচাপ নিয়ন্ত্রণ করে, এটা মধ্যকর্ণ এবং গলবিল সংযোগ নালী। তাহলে প্রত্যেকটা আমরা একটু আবার কুইক রিভিউ করে ফেললাম, তোমরা এখান থেকে পড়ে ফেলবা। ঠিক আছে, কান নিয়ে কোনো অংশ আছে যে ক্লিয়ার হয় নাই, বা কান থেকে প্রশ্ন আসতে পারবা ইনশাল্লাহ, আমাকে দ্রুত জানো। ফারহানা এবং সুমাইয়া দুইজনে কি ক্লাসে আসছো, বাকিটা কই? কি আর বলবো, স্টুডেন্টদের অবস্থা এখন তোমার দিন দিন অবনতি হচ্ছে। কোর্সে তোমাদের এই ফ্রি কোর্সটাতে জয়েন করছে 120 জন, তোমাদের এই যে সমন্বয় নিয়ন্ত্রণের ফ্রি কোর্সটাতে জয়েন করছে 120 জন। লাইভ ক্লাসে থাকে হচ্ছে তোমার 5 জন, 7 জন, 10 জন, হাইস্ট 10-15 জন। ফিমেল দেহের মোট উচ্চতার হচ্ছে যে 4/1 ভাগ, 1/4। হ্যাঁ বলে দিচ্ছি তো ভাইয়া।
আচ্ছা, তোমরা একজন থাকলেও আমার দায়িত্ব আমি পালন করতে হবে, তোমাদের বুঝতে আর বলে লাভ নাই। যারা বুঝবে তারা ক্লাস করবে, আর সবাই তো, আর তোমরা তো যারা আছো তাদেরকে নিয়ে ক্লাস করি। আমাদের এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এই যে খেয়াল করো, এখান থেকে একটা কোশ্চেন মানে মোটামুটি 100% কনফার্ম থাকো, প্রায় 100% কনফার্ম আর কি। কোশ্চেন অ্যানালাইসিসের উপর ভিত্তি করে আমি বলতেছি যে হরমোন থেকে একটা কোশ্চেন আসবে, সেটা যেভাবেই আসুক, যে হরমোন নিয়ে আসুক, হরমোন থেকে একটা কোশ্চেন আসবে। সো তোমরা মনোযোগী হয়ে ক্লাস করো, ক্লাস নোট করিও, ঠিক আছে? ক্লাস নোট করিও, ইনশাআল্লাহ ভালো করতে পারবো। তাহলে এখন আমাদের হচ্ছে যে গ্ল্যান্ড বা গ্রন্থি কাকে বলে, সবার আগে সেটা বুঝতে হবে। গঠনগত কার্যত বিশেষিত কোষ বা কোষগুচ্ছদের বিভিন্ন জৈবিক প্রক্রিয়া প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, সেগুলোকে আমরা গ্ল্যান্ড বা গ্রন্থি বলবো। মানে এগুলা বিভিন্ন রাসায়নিক পদার্থ ক্ষরণ করবে। এখন সেটা হরমোন হইতে পারে বা হচ্ছে তোমার এমনের রস হইতে পারে, ঠিক আছে? তাহলে গ্রন্থি হচ্ছে একটা রূপান্তরিত আবরণ টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু। হ্যাঁ, এখন তোমার হচ্ছে যে নালীর উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে এবং ক্ষরণ পদ্ধতির উপর ভিত্তি করে আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বহিঃখরা বা এক্সোক্রাইন গ্ল্যান্ড, এক্সো মানে বহি, এক্সোক্রাইন গ্ল্যান্ড, আর একটা হচ্ছে এন্ডো মানে অন্ত বা ভিতর, অন্তঃক্ষরা গ্রন্থি। দুই প্রকার গ্রন্থি, একটা হচ্ছে এক্সোক্রাইন গ্রন্থি বা বহিঃখরা, একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্রন্থি বা অন্তঃক্ষরা, ঠিক আছে? এই দুই ভাগে আমরা ভাগ করতে পারি কিসের উপর ভিত্তি করে, নালী থাকা না থাকা এবং হচ্ছে যে ক্ষরণ পদ্ধতি। বহিঃখরা বা সনাল গ্রন্থি, এগুলো হচ্ছে ডাক থাকবে। হ্যাঁ, যেমন হচ্ছে তোমার যেসব গ্রন্থি নিজের ঘটিত রাসায়নিক পদার্থ নালিকার মাধ্যমে প্রতিস্থাপক অদূরেই মানে কাছেই পরিবহন করে, সেগুলোকে বহিঃখরা গ্রন্থি বলে। বহিঃখরা গ্রন্থির যে ক্ষরণ সেটাকে রস বা জুস বলে। যেমন লালা গ্রন্থি, যকৃত, অশ্রু গ্রন্থি, গর্ম গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, এগুলো হচ্ছে বহিঃখরা গ্রন্থি, ঠিক আছে? যকৃতকে এখানে আনা আসলে উচিত হয় নাই, কারণ যকৃত হচ্ছে মিশ্র গ্রন্থি, ঠিক আছে? আমরা এটা সামনে দেখবো মিশ্র গ্রন্থি জিনিসটা কি, মানে এটা বহিঃখরা অন্তঃক্ষরা উভয় হিসেবে কাজ করে। অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে যেসব গ্রন্থি নালীবিহীন, মানে নালী নেই, তাই ক্ষরণ সরাসরি রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে দূরবর্তী সুনির্দিষ্ট অঙ্গে ক্রিয়াশীল, সেসবকে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি বলবো। ডাক্টলেস গ্ল্যান্ড বলা হয়, ডাক্টলেস গ্ল্যান্ড, মানে এদেরকে নালী লাগে না, কারণ এরা কিসের মাধ্যমে, রক্ত বা লসিকার মাধ্যমে ছড়ে, রক্ত বা লসিকার মাধ্যমে যায়। যেমন হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড বলতে পারি, থাইরয়েড গ্ল্যান্ড বলতে পারি, অ্যাড্রিনাল গ্ল্যান্ড বলতে পারি। যেমন গতকালকে আমরা হচ্ছে যে একটা কোশ্চেন সলভ করছি, নিচের কোনটি বহিঃখরা গ্রন্থি নয়, মানে অন্তঃক্ষরা গ্রন্থি, তাহলে সেটার মধ্যে উত্তর ছিল থাইরয়েড, ঠিক আছে? মানে এই টপিক থেকে কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ আসে। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থির যে ক্ষরণ সেটাকে আমরা হরমোন বলবো, ঠিক আছে? যেরকম বহিঃখরা গ্রন্থির ক্ষরণকে আমরা বলছি রস বা জুস, সেরকম অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণকে আমরা বলবো হরমোন, ঠিক আছে? এটা মাথায় রাখবা, মনে রাখবা ইনশাআল্লাহ। তাহলে কিছু গ্রন্থি আছে যা একাধারে অন্তঃক্ষরা এবং বহিঃখরা গ্রন্থি হিসেবে কাজ করে। অগ্নাশয় এমন একটি গ্রন্থি, গ্রন্থির কিছু বিশ্বায়িত কোষ ইনসুলিন নামক গ্লুকাগন হরমোন উৎপন্ন ক্ষরণ করে, অন্যদিকে আবার কিছু কোষ অগ্নাশয় রস ক্ষরণ করে। মানে দুইটা পার্ট আছে, একটা পার্ট অন্তঃক্ষরা গ্রন্থির মতো কাজ করে, আর একটা পার্ট বহিঃখরা গ্রন্থির মতো কাজ করে। এই জন্য পুরোটাকে একসাথে বলা হয় মিশ্র গ্রন্থি, ঠিক আছে? এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানো, যারা ক্লাসে আছে, সুমাইয়া আছে, ফারহানা আছে, যারা ক্লাসে আছে শুধু তারা জানো, আমি তাদেরকে নিয়ে কনসার্ন। যারা বি রেকর্ড দেখবা তারা হচ্ছে যে কোনো কিছু না বুঝলে কমেন্টে জিজ্ঞেস করবো, আমি অ্যান্সার করার চেষ্টা করবো। আমি তোমরা যেভাবেই শিখো, আমার কথা হচ্ছে শিখো, আমি তোমাদের পাশে আছি ইনশাআল্লাহ। হ্যাঁ, কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবো, আমি বুঝিয়ে দিব। তো এখন আমাকে জানো তোমরা এই অন্তঃক্ষরা বহিঃখরা গ্রন্থি মিশ্র গ্রন্থি এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে কিনা? আমাকে 1 মিনিট টাইম দিয়ে তোমরা কমেন্ট করো, আমি একটু পানি খেয়ে আসি। আচ্ছা, তাহলে তোমরা যদি এই কনসেপ্টটা বুঝে থাকো, তাহলে এবার হচ্ছে অন্তঃক্ষরা বহিঃখরা গ্রন্থির আমরা পার্থক্যটা বুঝবো, তাই না? এখন দেখো, তাহলে হচ্ছে মানবদেহে
নালীবিহীন যেগুলা সেগুলোকে আমরা অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন বলবো, নালীবিহীন যেগুলা। আর এগুলো নালীযুক্ত, হ্যাঁ, এটা হচ্ছে ডাক্টলেস, এটা ডাক্ট যুক্ত। এসব গ্রন্থি থেকে নিশ্চিত এগুলোকে হরমোন বলা। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত রসকে হরমোন বলি, আর বহিঃক্ষরা থেকে যেটাকে আমরা রস, জুস বা এনজাইম বলি। রস বা জুস বলি, এনজাইম বলি না। আর এটা রক্ত বা লসিকার মাধ্যমে পরিবাহিত, এটা হচ্ছে নারীর মাধ্যমে পরিবাহিত, যেটাতে নারী আছে। তারপরে হচ্ছে যে হরমোন দূরবর্তী জায়গায় কাজ করে, এটা হচ্ছে নিকটবর্তী দূরবর্তী দুই জায়গায় কাজ করতে পারে, নর্মালি নিকটবর্তী। আর এখানে অন্তঃক্ষরার মধ্যে আমরা এক্সাম্পলে আসবে পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড এগুলা। আর বহিঃক্ষরার মধ্যে আসবে কর্মগ্রন্থি এবং লালা গ্রন্থি। যকৃতকে এগুলা টানবা না, যকৃত মিক্সড গ্ল্যান্ড, যকৃত মিক্সড গ্ল্যান্ড, যকৃতকে কেটে দাও, যকৃতকে কেটে দাও, কাটছ। অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এবার এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো সম্পর্কে আমরা আসবো। তো এগুলা ক্ষরণ সরাসরি রক্ত বা লসিকে পরিবাহিত হয়। আচ্ছা, প্রথম কোন হরমোন আবিষ্কৃত হয় সেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে সিক্রেটিন। সিক্রেটিন হরমোন প্রথম শনাক্ত করা হয়, কে শনাক্ত করেন? উইলিয়াম বেইলিস। এটা মনে রাখবে, আর্নেস্ট স্টার্লিং। আমি পড়বো আর কি। হরমোনের কিছু বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে কেমিক্যাল মেসেঞ্জার হিসেবে কাজ করে, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে রিলিজ হয়, এগুলো প্রোটিন বা ফ্যাট ধর্মী হয় মেইনলি, এই আর কি। তারপর হচ্ছে যে স্বল্প মাত্রায় কার্যকর, তারপর হচ্ছে এদের কার্যক্ষমতা বহুদিন পর্যন্ত বজায় থাকে, এগুলা দেহের মধ্যে কখনোই সঞ্চিত থাকে না, গ্রন্থি থেকে রিলিজ হয়। এই কথাগুলো একটু মনে রাখবো, এখানে বিশেষ কিছু নাই। আর হরমোনের সাথে ক্ষুদ্রতম অণু, এগুলো খুব সহজে হচ্ছে যে বাহিত হইতে পারে। হরমোনের ক্লাসিফিকেশন গুলা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, জান্নাত অনেক লেট করে হয়েছে, আবার শুরু থেকে মানে হচ্ছে যে রেকর্ড দেখে নিবে, কোনো সমস্যা নেই। আর কিছু না বুঝলে আমাকে নক দিবে, নক দিলেই হবে, আমি বুঝাই দিব ইনশাআল্লাহ। রেকর্ড দেখে যারা বুঝবে না, রেকর্ডেড ক্লাস যারা করবে তাদের জন্য বলতেছি আর কি। তোমরা না বুঝলে অবশ্যই কমেন্ট করবে ইউটিউবে যারা ক্লাস দেখবা, আর প্লাস হচ্ছে তোমার তখন আমি তোমাদের রিপ্লাই দিয়ে দিব, ঠিক আছে? বা আমার সাথে যোগাযোগ করতে পারে, আমি আমার নাম্বার দিয়ে দিব কিছুক্ষণ পরে ক্লাস শেষে। আচ্ছা, এনজাইম কোথা থেকে করিতে হয়? সেটা হচ্ছে বহিঃক্ষরা থেকে করিতে হয়। বহিঃক্ষরা রসগুলোর মধ্যে এনজাইম থাকে। এখন আসো ট্রপিক হরমোন। কি হরমোন? ট্রপিক হরমোন। ট্রপিক হরমোনের আরেকটা নাম তোমরা লিখে রাখা হচ্ছে কি, না ওয়েট ওয়েট ওয়েট, না এটা না। ট্রপিক হরমোন, ট্রপিক হরমোন, ট্রপিক হরমোন গুলো কি করে? এটা হচ্ছে মাতব্বর টাইপ, হচ্ছে মাতব্বর নাশ। আচ্ছা, তো হচ্ছে মাতব্বর টাইপ। মাতব্বর তো বুঝো তাই না? মাতব্বরের সাথে কি পরিচিত? মানে গ্রাম্য মাতব্বর আর কি, বিভিন্ন জিনিসে নাক গলায় গিয়ে কে কিভাবে চলবে না চলবে এগুলা ও ঠিক করে দেয়, গ্রামে কি হবে না হবে এগুলো ঠিক করে দেয়, এই টাইপের কি। তাহলে যে হরমোন এক গ্রন্থ থেকে নিশ্চিত অন্য গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে একটা থেকে নিশ্চিত আর গ্রন্থি কখন ক্ষরণ করবে কখন করবে না সেগুলো নিয়ন্ত্রণ করে। এটার জন্য এই যে হচ্ছে মাতব্বর টাইপ বলতেছে ট্রপিক হরমোন। কি করে ট্রপিক হরমোন? এই একটা গ্ল্যান্ড, এখান থেকে রিলিজ হয় আরেকটা, এই দুই তিনটা গ্ল্যান্ড, একে বলে যে তুই এখন বের হবি, তুই এখন বের হবি না, তোরা এখন বের করতে পারবি না, এরকম আর কি। তো এটা এই টাইপগুলোকে আমরা বলবো ট্রপিক হরমোন। যেমন হচ্ছে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটা কি করে? এটা অ্যান্টেরিয়র পিটুইটারিতে রিলিজ হয়ে থাইরয়েড গ্ল্যান্ডের হচ্ছে যে ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। এটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হয়ে অ্যাড্রিনাল গ্ল্যান্ড যেটা আছে সেটা ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তারপরে এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটা ফলিকল তোমার হচ্ছে যে কখন তৈরি হবে কখন তৈরি হবে না সেগুলো নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? এটাও অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হয়, এটা ওভারের উপর কাজ করে। হ্যাঁ, তাহলে এরকম আর কি। তাহলে যে হরমোনগুলা নিজে এক গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে অন্য গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রপিক হরমোন। এবার আসো অটোকয়েড, আরেকটা হচ্ছে অটোকয়েড। এগুলোকে লোকাল হরমোন বলা হয়, এটা বলতে গেছিলাম। অটোকয়েডকে লোকাল হরমোন বলা হয় বা স্থানিক। লোকাল মা স্থানিক, মানে এরা কি করে? উৎপত্তি স্থলে কাছাকাছি কাজ করে। ধরো এখানে উৎপত্তি হয়েছে খুব কাছাকাছি কাজ করে, যেমন এগুলোকে অটোকয়েড বা স্থানিক হরমোন বা লোকাল হরমোন বলে। যেমন গ্যাস্ট্রিন সিক্রেটিন, হ্যাঁ, ইন্টেস্টাইন থেকে রিলিজ হয়, ইন্টেস্টাইনের মধ্যে কাজ করে এগুলো আর কি। তারপর তোমার হচ্ছে প্যারাক্রাইন কিছু আছে, প্যারাক্রাইন। হ্যাঁ, প্যারাক্রাইন মানে কি? পরস্পর সংলগ্ন দুটি হরমোন ক্ষরণকারী কোষের একটি হরমোন যদি অপরটি ক্ষরণ নিয়ন্ত্রণ করে, মানে একটা আরেকটাকে নিয়ন্ত্রণ করে বা একটা আরেকটার উল্টা কাজ করে, সেগুলোকে আমরা প্যারাক্রাইন বলবো, ঠিক আছে? একে অপরকে প্যারা দেয়। প্যারাক্রিন মানে একে অপরকে প্যারা দেয়, পাশাপাশি থেকে এক অপরকে প্যারা দেয়, সেটা হচ্ছে প্যারাক্রিন। যেমন অগ্নাশয়ে আলফা কোষ নিঃসৃত গ্লুকাগন হরমোন বিটা কোষে ইনসুলিন ক্ষরণকে প্রভাবিত করে, ঠিক আছে? বা ইনসুলিনের কাজকে প্রভাবিত করে, এক কথাই। তাহলে এক অপরকে প্যারা দিলে সেটা হচ্ছে প্যারাক্রাইন, এরকম করে মনে রাখবে আর কি। হ্যাঁ,
এবার আসা হচ্ছে নিউরো হরমোন। নিউরো হরমোন নিয়ে আমি অলরেডি তোমাদের ক্লিয়ার করছি কনসেপ্ট। যদি নিউরন থেকে রিলিজ হয় তখন সেটাকে আমরা নিউরো হরমোন বলবো। হ্যাঁ, এখন এই দুইটা নিউরো হরমোন আমি তোমাদের আগেই লিখে দিচ্ছি। সেটা হচ্ছে একটা হচ্ছে এডিএইচ বা ব্যাসোপ্রেসিন, এটা একটা নাম কি ব্যাসোপ্রেসিন, এটা একটা নাম কি ব্যাসোপ্রেসিন। এডিএইচ এর একটা নাম কি ব্যাসোপ্রেসিন। এডিএইচ এর কোন অ্যান্টি ডায়োরেটিক হরমোন। কোথা থেকে রিলিজ হয় বলতো? তৈরি হয় হাইপোথ্যালামাস। তৈরি হয় কোথায়? হাইপোথ্যালামাস। আর যদি রিলিজ হয় কোথা থেকে বলে, সেটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি থেকে। কারণ হচ্ছে হাইপোথ্যালামাস থেকে তৈরি হয়ে পোস্টেরিয়র পিটুইটারি থেকে জমা থাকে, পরে যখন প্রয়োজন তখন পোস্টেরিয়র পিটুইটারি থেকে গঠিত হয়। হ্যাঁ, এটা আরেকটা হচ্ছে ব্যাসোপ্রেসিন, কারণ এগুলো ভেসেলকে প্রেস করে, ভেসেলকে চাপ দেয়, চাপ দিয়ে হচ্ছে রক্তচাপ বাড়ায়, এরকম কিছু কাজ করে আর কি। হ্যাঁ, এরপর অক্সিটোসিন। এই অক্সিটোসিনের রিলিজ হয় কোথা থেকে? তোমার একই দুইটা বলছো যে উৎপত্তি হয় হাইপোথ্যালামাসে, ক্ষরণ হয় পোস্টেরিয়র পিটুইটারি থেকে, কারণ এরা হাইপোথ্যালামাস থেকে তৈরি হয়ে পোস্টেরিয়র পিটুইটারিতে এসে জমা থাকে। এরপর হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হরমোন, যেগুলো পাকস্থলী এবং অন্ত্রের মিউকোসিস থেকে নিঃসৃত হয়, সেগুলোকে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল বা অন্ত্রীয় হরমোন বলে, যেমন গ্যাস্ট্রিন সিক্রেটন, ওই লোকাল হরমোনগুলাই। ঠিক আছে, আমি তোমাদের হচ্ছে যে দেখো আজকের ক্লাসে ওই যে আমি তোমাদের এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা পার্টের মধ্যে এটা হচ্ছে একটা, এই চারটা, ওই যে তোমাদের আমি করোটিক্স নিয়ে চারটা টাইম নিয়ে পড়াইছি বা পড়াই দিচ্ছি এ টু জেড, ওইরকমই একটা চার্ট হচ্ছে এটাও এ টু জেড পড়াই দিব, কোন হরমোন কোন জায়গা থেকে রিলিজ হয় এবং কোনটার কাজ কি। এটাকে একটু পূর্ণ মনোযোগ দিয়ে একটু হচ্ছে যে ক্লাসগুলো করবা, দেখবা, নিজের উপকার হবে। ঠিক আছে, পূর্ণ মনোযোগ দিয়ে এই অংশটুকু দেখবা। এই অংশটুকু দেখলে পরে অনেকগুলো পেজের পর আমাদের হয়ে যাবে। আমাদের শুধু মনোযোগ দিয়ে আরেকটা অংশ পড়তে হবে, সেটা হচ্ছে যে এই হরমোন গ্ল্যান্ডগুলোতে যদি কোনো সমস্যা হয় বা হরমোন সিক্রেশন রিলেটেড যদি কোনো সমস্যা হয়, তাহলে কিছু ডিজিজ হয়, কিছু রোগ হয়, সেই রোগগুলো সম্পর্কে একটু যখন পড়বো তখন তোমাদের আবার একটু মনোযোগ আকর্ষণ করবো। আদারওয়াইজ আমি এটা পড়ানোর পর তেমন একটা কিছু তোমাদের সামনে পড়তে বলবো না, কারণ এটাই সবকিছু কভার করে ফেলবে। ঠিক আছে, সো তোমরা এখানে আবার একটু বেশি মনোযোগ দাও, আমি তোমাদের এখানে পূর্ণ মনোযোগ আকর্ষণ করতেছি। তো দেখো, আমরা ফার্স্টে একদম উপর থেকে নিচের দিকে যদি আসি, সবার প্রথম হচ্ছে যে আমাদের হাইপোথ্যালামাস আছে। তবে হাইপোথ্যালামাসে তোমার হচ্ছে যে আমরা হাইপোথ্যালামাসের নানাবিধ কাজের কারণে আমরা এখানে হাইপোথ্যালামাসকে আনি না, আমরা পিটুইটারি থেকে শুরু করতেছি। ঠিক আছে, তো এখন আসো, হাইপোথ্যালামাসের নিচে পিটুইটারি থাকে, এটা হচ্ছে মস্তিষ্কের মধ্যে পিটুইটারি গ্ল্যান্ড থাকে, ছোট একটা গ্রন্থি থাকে, কিন্তু এটা কাজ অনেক বেশি, এই জন্য এটাকে প্রভু গ্রন্থিও বলা হয়। কি গ্রন্থি বলা হয়? প্রভু গ্রন্থি বলা হয়। প্রভু গ্রন্থি বলা হয়, কারণ এটা অন্য অনেকগুলো ক্ষরণ নিয়ন্ত্রণ করে এবং হচ্ছে যে অনেক বেশি এটার এফেক্ট বা ইফেক্ট বলতে পারো আমাদের পুরো শরীরের উপর। তো এটা তিনটা ভাগ অ্যাকচুয়ালি ভাগ করা যায়, যদি ওরা দুইটা ভাগ দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তিনটা ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে একটা ভাগ, মানে মিডল একটা যদি ভাগ হয়, তাহলে সেখান থেকে মেলানোসাইট উদ্দীপক হরমোন রিলিজ হয়। তবে যদিও এখানে তোমাদের বইতে যেহেতু দুই ভাগ করছে, আমি দুই ভাগ দিয়ে তোমাদের পড়াচ্ছি, কিন্তু তোমরা আরো উপর ক্লাসে মেডিকেল আসলে ইনশাআল্লাহ জানবা যে এটা অ্যাকচুয়ালি তিনটা ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, তো এবার আসো, প্রথম হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে বা অগ্রভাগ, এটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি আর পোস্টেরিয়র পিটুইটারি। ঠিক আছে, তো এটা থেকে হচ্ছে তোমার গ্রোথ হরমোন রিলিজ হয়। হ্যাঁ, গ্রোথ হরমোন রিলিজ হয়, মাস্ট মনে রাখবা যে গ্রোথ হরমোন রিলিজ হয় কোথা থেকে? অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। তারপর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH এটা রিলিজ হয়। তোমরা যারা ফিমেল আছো, তারা কোনো কারণে যদি হসপিটাল যাও, তোমরা রুটিন চেকআপ হিসেবে TSH টা একটু করে দেখবে। ঠিক আছে, যে ঠিক আছে কিনা, রুটিনের মতো এখন হয়ে গেছে, রুটিন চেকআপই দরকার, সাইন সিম্পটমের প্রয়োজন হয়, রুটিন হিসেবে দেখে নিবে যে থাইরয়েড হরমোন ঠিক আছে কিনা। ঠিক আছে, এটা তোমাদের অন্যান্য অনেক ফাংশনের সাথে জড়িত, তোমাদের লাইফে একটা ভাইটাল রোল আছে, সেটা একটু দেখে নিবে। যারা কোনো কারণে হসপিটাল বা ডায়াগনোসিস সেন্টারে যাবা, তারা দেখে নিতে পারো। এরপর আছে লুটিনাইজিং হরমোন LH FSH। এরপর হচ্ছে যে এগুলো হচ্ছে যে ফলিকুল স্টিমুলেটিং হরমোন, এই দুইটা, এবং প্রোল্যাকটিন হরমোন, এটা হচ্ছে যে মিল্ক সিক্রেশনের সাথে জড়িত। আর অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, এটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির বৃদ্ধি, বিকাশ এবং হচ্ছে যে এটা ক্ষরণ নিয়ন্ত্রণ করে। মেলানোসাইট উদ্দীপক হরমোন কি করে? মেলানোফোর কোষের বিস্তৃতি ঘটিয়ে ত্বক ও চুলের বর্ণ নির্ধারণ করে মেলানোসাইট দিয়ে। এখন আসো, আমরা তো পড়ে গেছি, নামগুলো পড়ছি, এখন নামের সাথে রিলেট করে আমরা হচ্ছে কাজগুলো পড়বো। যেমন গ্রোথ হরমোন কি করে? অস্থি এবং কোমল টিস্যুর বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং হচ্ছে প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি, ক্ষরণ, কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। কখন হচ্ছে যে এখান থেকে হরমোন ক্ষরণ হবে, কখন হবে না, এবং থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিও নিয়ন্ত্রণ করে। লুটিনাইজিং হরমোন হচ্ছে নারীদের ডিম্বপাত, ওভুলেশন, তারপর দুগ্ধক্ষরণ, পুরুষের টেস্টোস্টেরন ক্ষুদ্র করে হচ্ছে লুটিনাইজিং হরমোন। ফলিকুল স্টিমুলেটিং হরমোন হচ্ছে ডিম্বাশয়ের ফলিকুলের পূর্ণতা দেয়। হ্যাঁ, ফলিকুলগুলো যেতে বাড়ে। প্রোল্যাকটিন হরমোন স্তন গ্রন্থির বৃদ্ধি এবং দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করে। খুবই ইম্পর্টেন্ট প্রোল্যাকটিন মায়েদের জন্য, যারা হচ্ছে যে যাদের ছোট বাচ্চা আছে,
বা হচ্ছে যে যারা দুগ্ধদানকারী মা। এরপরে অ্যাড্রিনোকর্টিকোট্রপিকন হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি কর্টেক্স অঞ্চলে বৃদ্ধি করে এবং হচ্ছে ক্ষরণ কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, নামের সাথে মিল আছে। আর মেলানোসাইটের কথা বললাম, ঠিক আছে। তাহলে আমরা এখন শুধুমাত্র অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড নিয়ে কথা বলছি মাত্র। এরপর আসো পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। অলরেডি আমি তোমাদের বলছি দুইটা নিউরো হরমোন আছে, অ্যান্টিডায়াবেটিক হরমোন যেটা একটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন, একটা হচ্ছে অক্সিটোসিন। এগুলো তৈরি হয় মূলত হাইপোথ্যালামাস, জমা থাকে হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারিতে এসে। তো প্রথমটা কাজ হচ্ছে যে তোমার পানি প্রশোষণ করা এবং হচ্ছে তোমার কম পরিমাণ অধিক ঘনমূত্র নিঃসরণ করা। যখন হচ্ছে দেহে পানি কোনো কারণে কমে যায় তখন এডিএইচ রিলিজ হয়ে এই কাজটা করা। অক্সিটোসিন হচ্ছে যে জরায়ু সংকোচন এবং দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণে সহায়তা করে। জরায়ু সংকোচন করে, এটা হচ্ছে ডেলিভারির ক্ষেত্রে কাজে লাগে অক্সিটোসিন। হ্যাঁ, আচ্ছা। তাহলে এই দুইটা, একটা হচ্ছে এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন, একটা হচ্ছে অক্সিটোসিন, এগুলো পোস্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হয়। এই দুইটা হচ্ছে নিউরো হরমোন। অ্যান্টিডায়াবেটিক হরমোনের কাজ হচ্ছে যে রক্তবাহিকে সংকোচন করে, এটা একটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন, এবং এটা কি করে অ্যান্টি ডায়ুরেটিক। ডায়ুরেটিক মানে ডায়ুরেসিস মানে বেশি বেশি পানি বের হয়ে যায়, অ্যান্টি মানে বিপরীত, মানে হচ্ছে যেটা পানিকে বের হইতে দিবে না, পানি পুনঃশোষণ করবে আবার দেহে পাঠিয়ে দিবে, ঠিক আছে। এবার হচ্ছে মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠ। আমরা বলছিলাম যে চারটা ভেন্ট্রিকল, দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকল, একটা থার্ড ভেন্ট্রিকল, একটা ফোর্থ ভেন্ট্রিকল। এই যে পিনিয়াল গ্ল্যান্ড, এটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকলে থাকে, এটা হচ্ছে মেলাটোনিন রিলিজ করে। কি রিলিজ করে? মেলাটোনিন রিলিজ করে। কি রিলিজ করে? মেলাটোনিন। পিনিয়াল গ্ল্যান্ড কি রিলিজ করে? মেলাটোনিন। এটা হচ্ছে আমাদের যে স্লিপ সাইকেল আছে, ঘুম জাগরণ চক্র আছে, সেটা নিয়ন্ত্রণ করে এবং যৌন অঙ্গের সক্রিয়তা ঘটায় মেলাটোনিন। এবার আসলে আমাদের গলার মধ্যে একটা গ্ল্যান্ড থাকে প্রজাপতি আকৃতির, সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, এর শ্বাসনালীর উপরে থাকে। এটা তিনটা হরমোন রিলিজ করে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে ট্রাই আয়োডোথাইরোন, এটাকে T3 বলা হয়। আর একটা হচ্ছে T4 বা থাইরক্সিন, এবং হচ্ছে ক্যালসিটোনিন। কি কি বলছি? ট্রাই আয়োডোথাইরোনিন। ট্রাই মানে তিন, এই জন্য এখানে T3 আছে। ট্রাই আয়োডোথাইরোনিন, তারপর আরেকটা হচ্ছে থাইরক্সিন, আর হচ্ছে ক্যালসিটোনিন। এগুলো হচ্ছে ধরো ট্রাই আয়োডোথাইরোনিন হচ্ছে বিপাক হার এবং হৃদস্পন্দন প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে, এগুলো মনে রাখবো। মেটাবলিক রেট, তারপর হচ্ছে হার্ট রেট, এবং হচ্ছে যে প্রোটিন সিনথেসিস নিয়ন্ত্রণ করে। আর T4 হচ্ছে বিপাকীয় ক্রিয়া এবং বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, এবং হচ্ছে ক্যালসিটোনিন হচ্ছে রক্তে ক্যালসিয়াম মাত্রা বাড়ায়। ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে, মনে রাখতে পারবা। এবার আসলে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এগুলোর পিছনে চারটা গ্রন্থি থাকে। তোমার হচ্ছে ধরো এটা হচ্ছে প্রজাপতির মতো আমাদের থাইরয়েড গ্ল্যান্ড, এখানে হচ্ছে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম করে চারটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে। এরকম করে চারটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে, ওইগুলোর কাজ কি? হতে প্যারাথর্মোন রিলিজ করা বা প্যারাথাইরয়েড হরমোন রিলিজ করে। এগুলো হচ্ছে ক্যালসিয়াম ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে। ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, বুঝতেছো তোমরা কথাগুলো? বুঝতেছো? ফাস্ট যাচ্ছি নাকি তোমরা ক্লিয়ার হচ্ছ? আমি এগুলো ফিগারও দেখাবো তোমাদের, ফিগার দেখে ক্লিয়ার করবো, ঠিক আছে। আমি তোমাদের জাস্ট বই ছাড়াই টপিকগুলো পড়াইতে পারতাম, কিন্তু হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষা যেহেতু, তোমাদের হচ্ছে যে বই দেখে দেখে পড়ানোই হচ্ছে সবচেয়ে পারফেক্ট। বুঝছো কিনা আমাকে জানাও তো। শাহানুর তো কখন করে বিপদে পড়বে এখন। শাহানুর 1 ঘন্টা পরে কোথা থেকে আসছে? শাহানুরকে তো আমি হচ্ছে যে ক্লাসের শুরুতে বুঝছিলাম। এটাই নিয়ম। ধরো হচ্ছে যে আমরা যখন ধরো ওয়ার্ডে যাই বা ক্লাসে যাই, তখন স্টুডেন্ট কম গেলে যারা গেছে তারাই আলটিমেটলি বকা শোনে যে তোমরা সিরিয়াস না, তোমরা হচ্ছে যে ক্লাস ঠিক মতো আসো না, এই সেই। এখন ওই রকম আর কি, তোমরা আসছো, এখন যারা আসে না তাদের বকাটা তোমরা শুনতেছো। ওকে, এখন প্যারাথাইরয়েড হরমোনের কথা বললাম, এক নামের সাথে মিল আছে। প্যারাথর্মোন রিলিজ করে বা প্যারাথাইরয়েড হরমোন রিলিজ করে ক্যালসিয়াম ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে। এবার আসলে হচ্ছে যে থাইমাস শ্বাসনালীর নিচে থাকে অ্যাকচুয়ালি, কিন্তু এটা বাচ্চাকালেই থাকে, বড় হলে থাকে না। বাচ্চাকালে হচ্ছে তোমার ওদের ইমিউনিটি যেটা আছে, বাচ্চাদের ইমিউনিটি ডেভেলপ করে না, ইমিউনিটি ডেভেলপ করে না, তো ইমিউন সাপোর্ট দেয় আর কি। হ্যাঁ, ইমিউনিটিতে হেল্প করে থাইমাস। থাইমোসিন হচ্ছে যে হরমোন রিলিজ করে, এটা লিম্ফোসাইট প্রস্তুতি এবং অ্যান্টিবডি ফর্মে সাহায্য করে। ওই যে বললাম, যখন ইমিউন সিস্টেম ওদের পুরোপুরি ডেভেলপ করে নাই। ক্লাসের লিঙ্কটা আমি একদম শুরুতে দিয়ে দিছিলাম। তোমাদের তোমাদের তো আলাদা গ্রুপ না, তোমাদের ব্যাচ গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, তুমি দেখো কয়টা লিঙ্ক দিছি, একদম ক্লাসের শুরুতে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমাকে।
লাস্ট 9টা 29 বাইরে লিখে দিছি। আচ্ছা আমি ক্লাসে ফিরি। এখন দেখো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটা হচ্ছে অগ্নাশয়ের মধ্যে থাকে। অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি, এটার কিছু অংশ পার্ট হচ্ছে যে বহিঃকরার মতো কাজ করে, কিছু অন্তঃকরার মতো কাজ করে। এখন আমরা যেহেতু তোমার হরমোন নিয়ে পড়তেছি, আমরা অন্তঃকরা পার্ট নিয়ে পড়তেছি, এটাকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলা হয়। এটা থেকে তোমার হচ্ছে ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন এবং প্যানক্রিয়াটিক পলিপেপটাইড বা পিপি এই হরমোনগুলো রিলিজ হয়। ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা কি করে কমায়, হ্যাঁ। আর হচ্ছে গ্লুকাগন তার উল্টা করে, গ্লুকাগন হচ্ছে রক্তের গ্লুকোজের মাত্রাকে বাড়ায়। আর হচ্ছে যে এটা হচ্ছে অগ্নাশয়ের হরমোন যেগুলো আছে, এই যে ইনসুলিন, গ্লুকাগন, এগুলোর ক্ষরণকে নিয়ন্ত্রণ করে হচ্ছে সোমাটোস্ট্যাটিন, এগুলো হচ্ছে কমাই দেয়। তারপরে তোমার হচ্ছে যে আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড হচ্ছে খাদ্য গ্রহণের পর ক্ষরিত হয়ে ক্ষুধা হ্রাস করে। আমাদের পেট ভরে যাওয়ার যে একটা অনুভূতি, সেটার পিছনে দায়ী হচ্ছে যে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এটা ঠিক আছে। আচ্ছা সমস্যা নেই, তুমি সিরিয়াস, তোমাকে বেশি বোকা দিয়ে লাভ নেই। এমনি ভাইয়া বললাম আর কি, অন্যভাবে নেওয়ার প্রয়োজন নেই, আমি বললাম আর কি। তুমি এমনি রুটিন খেয়াল করবা, রুটিন খেয়াল করে রুটিন অনুযায়ী ক্লাসের আগে আগে এসে বসে থাকবা, ঠিক আছে। যারা ক্লাসে গুরুত্ব তো অলরেডি, যারা নিয়মিত ক্লাস করছো তারা তো জানো ক্লাসে কিরকম পড়ানো হয়, কি পড়ানো হয়। যারা জানে না তাদের মতো আচরণ করলে তার হবে না, ঠিক আছে। সো তোমরা চেষ্টা করবা যে আগে আগে এসে বসে থাকার জন্য। আচ্ছা, তো আমরা বললাম কি ইনসুলিন হচ্ছে কি করে, রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। তারপরে তোমার হচ্ছে যে গ্লুকাগন গ্লুকোজের পরিমাণ বাড়ায়, সোমাটোস্ট্যাটিন এই সবগুলো বাকি হরমোনগুলো ক্ষরণ নিয়ন্ত্রণ করে, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড আমাদের যে খাওয়ার পরে আমাদের ক্ষুধাকে হ্রাস করে দেয়। এবার হচ্ছে অ্যাড্রাল বা সুপ্রারেনাল গ্ল্যান্ড, এটা হচ্ছে কোথায় থাকে, এটা কিডনির উপরে থাকে। ধরো এটা হচ্ছে যে আমরা একটা কিডনি আঁকি, সেই কিডনির উপরে এরকম করে যে গ্ল্যান্ডটা থাকে সেটাই হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা এটাকে সুপ্রারেনাল। এই যে কিডনির সাথে রিলেটেড যে সিস্টেম সেটাকে রেনাল সিস্টেম বলে। তাই সুপ্রারেনাল মানে কিডনির উপরে যে গ্ল্যান্ড সেটাকে সুপ্রারেনাল গ্ল্যান্ড বলে। এটা দুইটা পার্ট, বাইরের দিকে যে পার্ট সেটাকে বলা হয় কর্টেক্স, আর ভিতরের দিকে যে পার্ট সেটাকে বলা হয় মেডুলা। কর্টেক্স থেকে দুইটা গুরুত্বপূর্ণ হরমোন রিলিজ, একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, একটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড। কি বলছি, একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, একটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েড অবশ্যই গ্লুকোজ টুকোজের সাথে রিলেটেড হবে, মনে রাখার জন্য শর্করা এবং আমিষ পরিপাকে সহায়তা করে। মিনারেলোকর্টিকয়েড মিনারেলস নিয়ে কাজ করে, মানে খনিজ দ্রব্য বিপাকে সহায়তা করে। তাহলে দুইটা গুরুত্বপূর্ণ হরমোন গ্লুকোকর্টিকয়েড এবং মিনারেলোকর্টিকয়েড, এগুলো কোথা থেকে রিলিজ হয়, কর্টেক্স থেকে রিলিজ হয়। এবার আসে হচ্ছে আমি তোমাদের ওই যে নিউরোট্রান্সমিটার পড়াই থেকে বলছিলাম যে গুরুত্বপূর্ণ দুইটা, একটা হচ্ছে অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন, একটা হচ্ছে নরঅ্যাড্রিনালিন এবং নরএপিনেফ্রিন, একটা হচ্ছে ডোপামিন। এগুলো হরমোন হিসেবে কাজ করে, নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। এখন দেখো তাহলে অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন কি করে, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ মুক্ত করে বিপাকীয় হার নিয়ন্ত্রণ, হৃদস্পন্দন বৃদ্ধি, ধীর উষ্ণতা নিয়ন্ত্রণ এই কাজগুলো করে। খুবই গুরুত্বপূর্ণ। গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করার কাজে অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন কাজ করে, এবং হচ্ছে হৃদগতি বা হৃদস্পন্দন বাড়ায়, হার্ট রেট বাড়ায়, এবং হচ্ছে আমাদের যে টেম্পারেচার রেগুলেশন সেটার সাথে হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড জড়িত, ঠিক আছে, সেটার সাথে অ্যাড্রিনাল গ্ল্যান্ড জড়িত। তাহলে গ্লাইকোজেনোলাইসিস বা গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরির যে প্রক্রিয়া সেটার সাথে জড়িত, এবং হচ্ছে আমাদের হার্ট রেট প্রেশার নিয়ন্ত্রণ করে, এবং হচ্ছে দেহের টেম্পারেচার নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এরপর আসলে নরঅ্যাড্রিনালিন, এটা হচ্ছে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ কন্ট্রোল করে, ব্লাড প্রেশার বিপি কন্ট্রোল করে। নরঅ্যাড্রিনালিন কি করে, ব্লাড প্রেশার কন্ট্রোল করে। নরঅ্যাড্রিনালিন কি করে, ব্লাড প্রেশার কন্ট্রোল করে। এরপর হচ্ছে ডোপামিন, ডোপামিন হচ্ছে যে তোমার নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে, নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। ওকে, এবার আসে হচ্ছে শুক্রাশয়। শুক্রাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। তো শুক্রাশয় হচ্ছে যে পূর্ণাঙ্গ পুরুষদের স্ক্রোটাম নামক থলির মধ্যে শুক্রাশয় থাকে। এটা হচ্ছে টেস্টোস্টেরন নামক হরমোন রিলিজ করে। পুরুষদের যৌনাঙ্গের বৃদ্ধি ঘটানো, গৌণ যৌন লক্ষণ হচ্ছে যে প্রকাশ করে, এবং শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখা হচ্ছে শুক্রাশয়ের কাজ। তাহলে হচ্ছে যৌনাঙ্গের বৃদ্ধি ঘটানো এবং গৌণ লক্ষণ, আমাদের যে সেকেন্ডারি ক্যারেক্টারিস্টিক ছিল, সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক আছে,
সেগুলো কন্ট্রোল করে এবং হচ্ছে যে শুক্রাণু উৎপাদন ক্রিয়া অব্যাহত রাখে, স্পারমাটোজেনেসিসকে সহায়তা করে। এরপর ডিম্বাশয় থেকে গুরুত্বপূর্ণ দুইটা হরমোন, একটা হচ্ছে এস্ট্রোজেন, একটা হচ্ছে প্রজেস্টেরন, স্ত্রীদের শ্রমিক অবরণ জরায়ু দুই পাশ থেকে রিলিজ হয়, এগুলা ডিম্বাশয়। এস্ট্রোজেন কি করে, বয়সন্ধিকালে স্ত্রীদের বিভিন্ন যৌন লক্ষণ, যে সেকেন্ডারি ক্যারেক্টারিস্টিক্স সেগুলোর সাথে জড়িত হচ্ছে এস্ট্রোজেন এবং রজচক্র, যে আমাদের এই পিরিয়ড যেটা আছে সেটা মান্থলি পিরিয়ড হচ্ছে যে নিয়ন্ত্রণ করে হচ্ছে এস্ট্রোজেন হরমোন। তারপরে এটাকে রজচক্র বলা হয়। আর হচ্ছে প্রজেস্টেরন, প্রজেস্টেরন হচ্ছে স্ত্রীদের গর্ভাবস্থায়, এটা হচ্ছে গর্ভাবস্থার সাথে। প্রজেস্টেরন পিপি দিয়ে মনে রাখবা, প্রজেস্টেরন প্রেগন্যান্সির সাথে রিলেটেড, প্রজেস্টেরন প্রেগন্যান্সির সাথে রিলেটেড মেইনলি আর কি। স্ত্রীদের গর্ভাবস্থায় জরায়ু, ভ্রূণ এবং অমরাইতিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রজেস্টেরন, ঠিক আছে। প্রজেস্টেরন প্রেগন্যান্সি, প্রজেস্টেরন প্রেগন্যান্সি, প্রজেস্টেরন প্রেগন্যান্সির সাথে রিলেটেড, এরকম করে মনে রাখবা, হ্যাঁ। তাহলে এবার আসো আমরা যেগুলো যেগুলো লাগবে ম্যাক্সিমাম জিনিসগুলো পড়ে ফেলছি, হ্যাঁ। এবার হচ্ছে যে আমরা মানে এগুলো সম্পর্কে বিশেষ কিছু তথ্য পড়বো এবং দ্রুত পড়বো, কারণ এগুলো কি হরমোন রিলিজ করে, কোনটা কি কাজ করে, এগুলো অলরেডি আমরা পড়ে ফেলছি। এখন আসো এই যে পিটুইটারি গ্রন্থিকে প্রধান গ্রন্থি বা প্রবগ্রন্থি বলা হয়, মাস্টার গ্ল্যান্ড বলা হয়, এগুলো বিশেষ তথ্য, এগুলো তুমি এখান থেকে জানবা। আর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী গ্রন্থি, এটা জানবা, ঠিক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী গ্রন্থি বললে এটা লাগাবা, পিটুইটারি গ্ল্যান্ড লাগাবা, ঠিক আছে। কিন্তু এটার এতে একদম ছোট, একদম ছোট, এটা হচ্ছে তোমার 1 সেন্টিমিটার ব্যাস, লালচে ধূসর, দেখতে মটর দানার মতো এবং 0.5 গ্রাম বিশিষ্ট, 0.5 গ্রাম মতো, একদম ছোট, ওজনেও কম একটা গ্রন্থি। ওজন ছোট, ওজনে কম, আকারে ছোট হইলে কি হবে, এটা কাজ অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এখানে তোমার হচ্ছে যে জিনিসগুলো বলছে এগুলো অলরেডি আমরা বলে ফেলছি। এখানে একটা লাইন দাঁড়াইতে পারে, সেটা হচ্ছে যে লুটিনাইজিং হরমোন আমরা ভিতরে পড়ছি, কিন্তু কোন কোষকে উদ্দীপিত করে সেটা পড়ি নেই। পুরুষের শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষ যেগুলো আছে সেগুলোকে টেস্টোস্টেরন হরমোন উদ্দীপ্ত করে হচ্ছে যে লুটিনাইজিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন, এখানে এই কাজটা আবার দাঁড়াইতে পারো। এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন হচ্ছে পুরুষের শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকা যেটা আছে, সেমিনিফেরাস নালিকা, সেটাকে উদ্দীপিত করে শুক্রাণু উৎপাদনের সূচনা করে। তাহলে শুক্রাণু উৎপাদনের সূচনার সাথে জড়িত ফলিকল স্টিমুলেটিং হরমোন কাকে উদ্দীপিত করে, সেমিনিফেরাস নালিকাকে উদ্দীপিত করে। সেমিনিফেরাস নালিকা, এই নালিকাগুলা টুলা এগুলো হচ্ছে যে আমাদের যখন আমি মানবদের প্রজনন প্রক্রিয়া পড়াবো, মানে 9 নম্বর চ্যাপ্টার, তখন এই জিনিসগুলো ক্লিয়ার হবে, ঠিক আছে। সোমাটোট্রফিন হরমোন বা এটাকে গ্রোথ হরমোন বলা হয়, সোমাটোট্রফিন হরমোন বা সোমাটোট্রফিক হরমোন বা গ্রোথ হরমোন এটাকে বলা হয়। এটা হচ্ছে কোমল টিস্যু এবং অস্থি বৃদ্ধি করে। এটা হচ্ছে যে অনেকগুলো কাজ করে। এটা হচ্ছে যে হৃদপেশি এবং অস্থি থেকে সঞ্চিত গ্লাইকোজেনগুলোকে দূর করে, এগুলোকে গ্লুকোজে কনভার্ট করে। তো এখন এটা যদি বেড়ে যায় তাহলে গাইগেন্টিজম হতে পারে বা দৈত্যাকৃতি হয়ে যেতে পারে মানুষ, এবং কম ক্ষরণের ফলে বামন আকৃতি বা ডোয়ার্ফিজম। কারো যদি গ্রোথ হরমোন বেশি হয় তখন গাইগেন্টিজম ডেভেলপ করবে, আর কারো যদি কম হয় তখন হচ্ছে ডোয়ার্ফিজম বা বামন আকৃতি ডেভেলপ করবে, ঠিক আছে। এটার সাথে রিলেটেড আরেকটা ডিজিজ আছে, সেটা হচ্ছে অ্যাক্রোমেগালি আমরা পড়বো, বা অ্যাক্রোমেগালি দ্বারা কি বোঝায়, গাইগেন্টিজম দ্বারা কি বোঝায়, সেগুলো আমরা ক্লিয়ার হবো। এরপর হচ্ছে প্রোলেকটিন হরমোন বা এটাকে লুটিওট্রফিক হরমোন বলা হয়। কি ট্রফিক হরমোন? লুটিওট্রফিক হরমোন বলা হয়। এটা হচ্ছে রিলেটেড, আমরা এই জিনিসগুলো পড়ছি। তারপরে মেলানোসিল স্টিমুলেটিং হরমোন কাজ করছে। থাইরয়েড গ্ল্যান্ডের সংযোগ স্থান যেটা, সেটাকে ইসমাস বলা হয়, ইথমাস বা ইসমাস। এই ধরো এটা হচ্ছে সংযোগ, এটা হচ্ছে সংযোগস্থল, এটাকে ইসমাস বলা হয়, ঠিক আছে। দুইটা লোব যেটা এখানে সংযোগ হয়। ওজনটা একটু পড়তে পারে যে 25 গ্রাম হইতে পারে, বেশি ইম্পর্টেন্ট না। ট্রাইহাইড্রোথাইরোনিন কি করে, এগুলো হচ্ছে যে মৌলিক বিপাক নিয়ন্ত্রণ করে, হৃদস্পন্দন, প্রোটন বিনাশ, গ্লুকোজ সংশ্লেষণ, লাইপোলাইসিসের সাথে জড়িত, গ্লুকোজ সংশ্লেষের সাথে জড়িত, লাইপোলাইসিসের সাথে জড়িত, ঠিক আছে। ক্যালসিট্রিন হচ্ছে রক্তে ক্যালসিয়াম মাত্রাকে নিয়ন্ত্রণ করে, মানে যাতে হচ্ছে যে বৃক্ক বেশি বেশি ক্যালসিয়াম হচ্ছে বের করে না করে দেয়, সেটার পিছনে কাজ করে হচ্ছে ক্যালসিট্রিন হরমোন। প্যারাথাইরয়েড নিয়ে আমি কথা বলছি। এটা হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস বিভাগে ভূমিকা রাখে। এটাও আসতে পারে এখানে। কোথায় কোথায় কাজ করে? প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে অস্থি থেকে ক্যালসিয়ামকে রক্তে স্থানান্তর করে রক্তে ক্যালসিয়াম পরিমাণ বাড়ায়। একটা হয় বৃক্কের ডিস্টাল টিউবিউলে ক্যালসিয়াম পুনঃশোষণ বাড়ায়, ধরো হচ্ছে কিছু রিলিজের জন্য বের হয়েছে, পুনঃশোষণ করে আবার দেহে পাঠিয়ে দিয়েছে। তৃতীয় হচ্ছে বৃক্কে ভিটামিন D3 কে সক্রিয় করে
1,25 ডাইহাইড্রোক্সি কোলেক্যালসিফেরলে কনভার্ট করে, যা হচ্ছে অন্ত্রে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়, মানে ভিটামিন D3 কে অ্যাক্টিভেট করে। ঠিক আছে, এই তিনটা প্রসিডিউরের মাধ্যমে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়। তাহলে রক্তে ফসফেটের পরিমাণ কমাই দিতে এবং হচ্ছে তোমার ভিটামিন ডি কে সক্রিয়করণে প্যারাথর্মন ভূমিকা আছে। ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের কি রোগ হয়? রিকেটস হয়। বাচ্চাদের হয় রিকেটস আর বয়স্কদের হয় অস্টিওম্যালাসিয়া, মানে হচ্ছে হাড়গুলো ভঙ্গুর হয়ে যায়। বাচ্চাদের হয় রিকেটস আর বয়স্কদের হয় অস্টিওম্যালাসিয়া। রিকেটস হলে হচ্ছে যে তোমার ডিসেবলড একটা আকার হয়ে যায় আর কি। অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্ল্যান্ড নিয়ে কথা বলছি, এটা হচ্ছে যে কিডনির উপর বা বৃক্কের উপর টুপির মধ্যে থাকে। এই কর্টেক্স থেকে ওইখানে একটা জিনিস লিখে নেয়, সেটা এখানে আসছে, সেটা তোমরা হচ্ছে যে আবার একটু নোট করবা। সেটা হচ্ছে ওইখানে ছিল গ্লুকোকর্টিকয়েড, যেমন হচ্ছে কর্টিসল, এটা ওইখানে ছিল না। এটা জাস্ট ছিল হচ্ছে যে তোমার গ্লুকোকর্টিকয়েড, এটা হচ্ছে শর্করা জাতীয়। এটা হচ্ছে কর্টিসলটা মনে রাখবা। গ্লুকোকর্টিকয়েডের আন্ডারে একটা হরমোন হচ্ছে কর্টিসল, খুবই গুরুত্বপূর্ণ হরমোন। আর একটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড, যেটা হচ্ছে খনিজ লবণ এবং সেটা হচ্ছে অ্যালডোস্টেরন, এটাও মনে রাখবা। এটাও গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, যে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন রিলিজ হয়, সেটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড হরমোন। আর এটা হচ্ছে গোনাডোকর্টিকয়েড, এটা কিন্তু এখানে ছিল না, এটা এখানে আছে। এই জন্যই আমরা এগুলো খুঁজে করতেছি। আমি এই চিত্রটা তোমাদের দেখাবো, তাহলে তোমাদের চোখের সামনে ভাসবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন শুধু যে তোমার ওই ওভারি থেকে রিলিজ হবে ব্যাপারটা এরকম না, এখানে তোমার এখান থেকে রিলিজ হয়। তো এখানে আসো আমরা এই জিনিসগুলো একটু ক্লিয়ার করি। সবার প্রথমে উপর দিকে থাকে হচ্ছে যে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের নিচে থাকে হচ্ছে পিনিটারি, আর এখানে তোমার থার্ড ভেন্ট্রিকুলার মধ্যে পিনিয়াল গ্ল্যান্ড থাকে। এরপরে গলার মধ্যে থাইরয়েড গ্ল্যান্ড থাকে, থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে 4টা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে, আর এখানে বাচ্চাকালে হচ্ছে থাইমাস গ্ল্যান্ড থাকে। তারপরে তোমার হচ্ছে যে আরেকটু নিচের দিকে যদি যাই, আমাদের কিডনি যেগুলো আছে, কিডনির উপরে টুপির মতো থাকে হচ্ছে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ড, আর অগ্নাশয়ের একটা অংশ হচ্ছে যে তোমার অন্তঃকার গ্রন্থি হিসেবে কাজ করে। এরপর হচ্ছে যে স্ত্রী লোকে বা ফিমেলদের হচ্ছে যে ডিম্বাশয় থাকে, যেটা হচ্ছে যে অন্তঃকার গ্রন্থির মতো কাজ করে, আর শুক্রাশয় হচ্ছে যে তোমার গ্রন্থির মতো কাজ করে, এখান থেকে হরমোন রিলিজ। তাহলে দেহের মধ্যে কোথায় কি আছে এগুলো একটু জানতে হবে। হ্যাঁ, এর হচ্ছে মেরুলা নিঃসৃত হরমোন হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যাড্রেনালিন, একটা হচ্ছে নরঅ্যাড্রেনালিন। এটাকে এপিনেফ্রিনও বলা হয়। এটা হচ্ছে যকৃত সঞ্চিত গ্লাইকোজেনোলাইসিস করে, গ্লাইকোজেনগুলো মুক্তর বিপাক হার বাড়ায়। এই যে অলরেডি সবগুলো বলে ফেলছে। তাহলে এখানে কিছু এক্সট্রা আছে, সেটা হচ্ছে যে ভয়, আনন্দ, শোক প্রকাশে বিশেষ ভূমিকা পালন করে অ্যাড্রেনালিন। ভয়, আনন্দ, শোক প্রকাশ। এখন আমি তোমাদের বলছিলাম যে ওই যে সিম্প্যাথেটিক স্টিমুলেশনে অ্যাড্রেনালিন এগুলো রিলিজ হয় আর কি। সিম্প্যাথেটিক স্টিমুলেশন মানুষ কখন হয়? যখন মানে হচ্ছে তোমার ইয়া হয়ে যায়, এক্সাইটেড হয়ে যায়। তো ভয়, আনন্দ, শোকে তো মানুষ এক্সাইটেড হয়, তখন অ্যাড্রেনালিন এগুলো রিলিজ হয়। দেখেন নরফিনেফ্রিন বলা হয়, এটা হচ্ছে যে অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তর করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ হচ্ছে এর কাজ। থাইমোসিনে বলছি, থাইমাস থেকে থাইমোসিন রিলিজ হচ্ছে প্রোটিন জাতীয় হরমোন ক্ষরণ করে। এটি রক্তে লিম্ফোসাইটের অ্যান্টিবডি উৎপাদনে সহায়তা করে। মানে হচ্ছে যে মোট কথা কি করে, শিশুদের হচ্ছে যে ইমিউন সিস্টেম ডেভেলপ হওয়া পর্যন্ত হচ্ছে ওদেরকে সাপোর্ট দেয়। অগ্রাশয় একটা মিশ্র গ্রন্থি বা হচ্ছে মিক্স গ্ল্যান্ড, এটা মনে রাখতে হবে। এটাকে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স, মানে যেখান থেকে রিলিজ হয় সেটাকে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স বলা হয়। আচ্ছা, তো এখানে তোমার হচ্ছে যে কয়েক প্রকার সেল আছে। এক্সেল থেকে এক টাইপের হচ্ছে হরমোন রিলিজ হয়, যেমন আলফা সেল থেকে হচ্ছে তোমার গ্লুকাগন, আলফা থেকে গ্লুকাগন, আলফা থেকে গ্লুকাগন, আলফা থেকে গ্লুকাগন, আলফা থেকে গ্লুকাগন। তারপর বিটা সেল থেকে যেটা আছে অগ্নাশয়, বিটা সেল থেকে হচ্ছে ইনসুলিন, বিটা থেকে ইনসুলিন, বিটা থেকে ইনসুলিন, বিটা থেকে ইনসুলিন। এরপরে ডেল্টা কোষ একটা আছে, সেটা থেকে সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন হচ্ছে ডেল্টা কোষ থেকে। এরপরে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, পিপি কোষ থেকে হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, নাম এটা হচ্ছে যে পিপি কোষ থেকে বা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কোষ থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড হরমোন রিলিজ হয়। ঠিক আছে, এখন আসো গ্লুকাগনের কাজ কি। গ্লুকাগন হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়াবে। তাহলে কিভাবে? গ্লাইকোজেনকে ভাঙলে গ্লুকোজ পাওয়া যাবে, মানে গ্লাইকোলিজেনোলাইসিস করবে। অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড থেকে গ্লুকোজ উৎপাদন মানে হচ্ছে গ্লুকোনিওজেনেসিস করবে। মানে নন কার্বোহাইড্রেট উৎস থেকে যখন নতুন করে গ্লুকোজ তৈরি করে সেটাকে গ্লুকোনিওজেনেসিস বলে। সেটার মাধ্যমে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়াবে। এরপরে তোমার হচ্ছে যে লাইপোলাইসিসও করবে, লিপিডগুলোকে ভাঙবে, লিপিডগুলোকে ভাঙার মাধ্যমে তোমার কাজ করবে। এবার আসে ইনসুলিন। ইনসুলিন এটার উল্টা করবে। ইনসুলিন কি করবে? কোষে গ্লুকোজের অনুপ্রবেশন ব্যবহার বৃদ্ধি করবে, মানে হচ্ছে তোমার রক্তে গ্লুকোজের পরিমাণ কমাবে। ধরো এটা হচ্ছে একটা ব্লাড ভেসেল আর এটা হচ্ছে একটা সেল। এখন তুমি কি করো, ব্লাড ভেসেল থেকে যদি সেলে গ্লুকোজগুলোকে ঢুকাই ফেলো, তখন কি হবে? ব্লাডের মধ্যে গ্লুকোজের পরিমাণ কমে যাবে। অ্যাকচুয়ালি এই কাজটাই করে হচ্ছে ইনসুলিন। ঠিক আছে, তাহলে হচ্ছে এরপরে আবার কি করবে, ও যকৃত এবং পেশি কোষে গ্লাইকোজেন সঞ্চয় করবে, মানে গ্লাইকোজেনেসিস করবে। রক্তে শর্করার মাত্রা কমায়, অলরেডি বলে ফেললাম। গ্লুকোনিওজেনেসিস এবং কিটোন বডি উৎপাদন রোধ করে, বন্ধ করে।
ঠিক আছে। কিটোন বডি কখন উৎপন্ন হবে? যখন লাইপোলাইসিস হবে, তাহলে সেটা করে গ্লুকাগন। ইনসুলিন সেটা উল্টা বন্ধ করে দেয়। মেদ টিস্যুতে ফ্যাট সংশ্লেষণ ও সঞ্চয় ত্বরান্বিত করে। এর অভাবে হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস হয়, ইনসুলিনের অভাবে ডায়াবেটিস মেলাইটাস হয়, ঠিক আছে। সোমাটোস্ট্যাটিন এটি গ্রোথ হরমোন ইনসুলিন গ্লুকাগন বিরোধী হিসেবে কাজ করে। এগুলো হচ্ছে যে তোমার মানে এগুলোকে বাধা দেয় আর কি। এরপর হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড হচ্ছে যে এটা আমাদের খাওয়ার পরে হচ্ছে যে মানে হচ্ছে যে ক্ষুধার আসে সহায়তা করে। এই হরমোন হচ্ছে যে ওবেসিটির প্রতিরোধের সম্ভাবনা প্রবল, এই হরমোন ইউজ করা যাবে আর কি, যাতে হচ্ছে যে মানে বেশি বেশি খিদে না লাগে, যারা ওবেস তাদের যাতে ক্ষতি না হয় সেজন্য আর কি। কে কে আসো ক্লাসে আমাকে একটু জানাও তো, এখন কে কে আসো এই মুহূর্তে? ডায়াবেটিস মেলাইটাস বা ডায়াবেটিসের ডেফিনেশন দিছে। অগ্রাসী বিটা কোষ যখন যথেষ্ট পরিমাণ ইনসুলিন উৎপন্ন করতে পারে না বা একদমই যদি করতে পারে না বা ইনসুলিন গুলো যদি ব্যবহারে ব্যর্থ হয়, তখন যে রোগ হয় সেটাকে ডায়াবেটিস মেলাইটাস বলে, ঠিক আছে। তখন হচ্ছে যে রক্তের মধ্যে অতিরিক্ত গ্লুকোজের উপস্থিতি দেখা যায়, হাইপারগ্লাইসেমিয়া হয়। তো গোনার বা জননাঙ্গ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে যে মূল জননাঙ্গ আর কি, এগুলা শুক্রাশয় এবং ডিম্বাশয়। পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয়, স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাশয়। এখন শুক্রাশয় বা টেস্টিস, এটা হচ্ছে মেইনলি টেস্টোস্টেরন হরমোন রিলিজ করে। এর কাজগুলো আমরা জানি, পুনর্জন্ম বিকাশে এগুলো লাগবে না। শুধু হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে স্পার্মাটোজেনেসিস বা স্পার্ম তৈরিতে হেল্প করে, শুক্রাণু তৈরিতে হেল্প করে, এবং তোমার ফ্যাটি অ্যাসিড সংশ্লেষের হার বৃদ্ধি করে। কৃষি করে ফ্যাটি অ্যাসিড সংশ্লেষের হার বৃদ্ধি করে, তেল গ্রন্থির ক্ষরণকে প্রভাবিত করে। কি কি কাকে প্রভাবিত করে? তেল গ্রন্থির ক্ষরণকে প্রভাবিত করে, তেল গ্রন্থির ক্ষরণকে প্রভাবিত করে। আর ডিম্বাশয় হচ্ছে যে ওভারি থেকে হচ্ছে যে রিলিজ হয়। ফিমেলদের হচ্ছে যে গুরুত্বপূর্ণ হরমোনগুলো যেমন এস্ট্রোজেন যৌনগোষ্ঠীর প্রকাশ ঘটায়, রজচক্র পিরিয়ড এবং হচ্ছে স্তনগ্রন্থির বৃদ্ধিতে সহায়তা করে। আর তোমার হচ্ছে যে জরায়ুতে টিস্যুতে দ্রুত হারে আরএনএ সংশ্লেষ করে, এটা মনে রাখতে হবে, এটাতেও সহায়তা করে এস্ট্রোজেন। আর প্রজেস্টেরন গুলো প্রেগন্যান্সিতে মেইনলি কাজ করে। জ্বরের এন্ডোমেট্রিয়ামকে সুগঠিত করে, যা নিশ্চিত ডিম্বাণু ধারণে উপযুক্ত হয়। রজচক্র ডিম্বাণু উৎপাদন এবং লুটিনাইজিং হরমোন তৈরিতে বাধা দেয়, কারণ এগুলো হচ্ছে যে নন প্রেগনেন্ট অবস্থায় কাজ করে। আর হচ্ছে তোমার ডিম্বাশয় চক্রে একাধিক ডিম্বাণু সৃষ্টিতে বাধা দেয়, মানে যাতে একটা চক্রে একটা ডিম্বাণু ম্যাচিউরড হয়, সেটাতে হচ্ছে যে সহায়তা করে প্রজেস্টেরন। এখন হচ্ছে অমরা বা প্লাসেন্টা, এটা মেইনলি গর্ভাবস্থায় তৈরি। আমরা গর্ভবতী মহিলা জলের অন্তর্গান্তে অবস্থিত। এটি হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রফিন, হিউম্যান কোরিয়নিক সোমাটোট্রফিন, রিল্যাক্সিন এবং প্রোল্যাক্টিন নামক 4টি প্রোটিন জাতীয় হরমোন এবং ইস্ট্রোজেন প্রজেস্টেরন নামক 2টি স্টেরয়েড হরমোন ক্ষরণ করে। অনেক কাজ, বহুত হরমোন ক্ষরণ করে ফেলে। 4টা হচ্ছে প্রোটিন জাতীয় হরমোন: হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রফিন এইচসিজি, হিউম্যান কোরিয়নিক সোমাটোট্রফিন এইচএসসিএস, রিল্যাক্সিন এবং প্রোল্যাক্টিন। এই 4টা প্রোটিন জাতীয় হরমোন এবং ইস্ট্রোজেন প্রজেস্টেরন নামক 2টি স্টেরয়েড হরমোন, স্টেরয়েড জাতীয় হরমোন হচ্ছে যে অমরা বা প্লাসেন্টা রিলিজ করে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এগুলোর নাম মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমি 2বার বললাম, তোমরা কয়েকবার পরে এগুলো মনে রাখবা। একটা হচ্ছে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রফিন, একটা হচ্ছে হিউম্যান কোরিয়নিক সোমাটোট্রফিন, রিল্যাক্সিন এবং হচ্ছে প্রোল্যাক্টিন। এগুলো হচ্ছে 4টা প্রোটিন জাতীয় এবং ইস্ট্রোজেন প্রজেস্টেরন স্টেরয়েড জাতীয় এই হরমোনগুলো রিলিজ করে। কাজ কি? হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রফিন, হিউম্যান কোরিয়নিক সোমাটোট্রফিন গর্ভাবস্থা বজায় রাখতে সহায়তা করে, গর্ভাবস্থা মাতৃত্ব এবং ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধি এগুলোতে সহায়তা করে। আর রিল্যাক্সিন হচ্ছে মাসেলগুলোকে রিল্যাক্স করে প্রসবে সহায়তা করে। প্রোল্যাক্টিন হচ্ছে মাতৃ স্তন গ্রন্থির বৃদ্ধি, দুধ উৎপাদনে সহায়তা করে। ইস্ট্রোজেন ওভারিয়ান ইস্ট্রোজেনের সম্পর্ক হিসেবে কাজ করে। প্রজেস্টেরন হচ্ছে যে ওভারিয়ান প্রজেস্টেরন সম্পর্ক হিসেবে কাজ করে, এটাই মানে অভাবটা পূরণ করে আর কি। গ্যাস্ট্রিক গ্রন্থি এবং আন্তরিক গ্রন্থি, গ্যাস্ট্রিন রিলিজ হয়, পাকস্থলীর প্রাচীর থেকে রিলিজ হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড পেপসিন নিঃসরণে সহায়তা করে। সিক্রেটন হচ্ছে অগ্রাশয় রস এবং পিত্তরস ক্ষরণে সহায়তা করে। কোলিসিস্টোকাইনিন ক্ষুদ্রান্ত্রের প্রাচীর থেকে রিলিজ আমরা জানি, পিত্তথলি থেকে পিত্তরস ক্ষরণে সহায়তা করে। এন্টেরোকাইনিন ইলিয়ামের প্রাচীর থেকে। এগুলো হচ্ছে যে তোমাদের পরিপাকের মধ্যে একবার পড়ছি, তাই এগুলো হচ্ছে স্পিড রিডিং দিচ্ছি কারণ এগুলো পরিপাকের পড়া। তারপর হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি হরমোন বা পেপটাইড, জিআইপি, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। এটা হচ্ছে ডিউটেরামের প্রাচীর থেকে রিলিজ হয়। খাদ্য পাকস্থলীতে এসে অন্তঃপ্রবেশ নিয়ন্ত্রণ হরমোন, এই মানে খাদ্যের পাকস্থলী থেকে অন্তঃপ্রবেশ নিয়ন্ত্রণ করে হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, যাতে ধীরে ধীরে প্রবেশ করে, ঠিক আছে। ডিওকাইনিন কথা রিলিজ আন্তরিক গ্রন্থি থেকে। বিলিকাইনিন আন্তরিক বিলাইয়ের বিচলন বাড়ায়, এগুলো আর কি। এখন দেহের বৃদ্ধিতে হরমোনের প্রভাব। মানবদেহের বৃদ্ধি 2টি হরমোন প্রধান ভূমিকা পালন করে। একটা হচ্ছে যে পিটুইটারি গ্রন্থি থেকে রিলিজ হচ্ছে গ্রোথ হরমোন, আর হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে নির্গত থাইরোক্সিন বা T4। এগুলা গ্রোথ হরমোন বা সোমাটোট্রফিক হরমোন বা সোমাটোট্রফিন 191টি অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত। এটা মনে রাখতে পারো যে কয়টি অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত, 191টি অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত। এটা হচ্ছে পেশি বৃদ্ধি করে, দেহের ক্ষয়রোধ করে, কঙ্কালতন্ত্র বৃদ্ধি করে, আয়ন বৃদ্ধি করে, দুগ্ধ উৎপাদনে সহায়তা করে। লোহিত কণিকা সৃষ্টিতে গ্রোথ হরমোনের ভূমিকা আছে। ইরিথ্রোপোয়েসিস সহায়তা করে। লোহিত কণিকার সংখ্যা বৃদ্ধি করে, লোহিত কণিকা অক্সিজেন পরিবহন করে বিপাক হার বাড়ায়, যেটা দেহ বৃদ্ধিতে সহায়তা করে।
তাহলে ইরিথ্রোপয়েসিসের ভূমিকা আছে। ওষুধ হিসেবে ব্যবহার করা যায়। অস্বাভাবিক নিঃসরণে অনেকগুলো সমস্যা হয়, যেমন হচ্ছে যে যদি একদম কম হয় তাহলে ডোয়ার্ফিজম, আর যদি একদম বেশি হয় গাইগেন্টিজম। কখন? যখন শিশুকালে বেশি হয়, তখন অনেক লম্বা হয়ে যাবে, সেটা হচ্ছে গাইগেন্টিজম। আর ওই যে বললাম গরিলাতে অ্যাক্রোমেগালি, অ্যাক্রোমেগালি হচ্ছে বয়স্ক অবস্থায় কোনো কারণে যদি আমাদের যে গ্ল্যান্ডগুলো আছে সেগুলোতে টিউমার হওয়ার কারণে তখন যদি তোমার হচ্ছে অতিরিক্ত হরমোন রিলিজ হয়, তখন তার লম্বায় বড় হইতে পারবে না। তখন কি হয়, বোনস গুলা মানে বেড়ে যায়, তখন হচ্ছে অনেক মোটা মোটা হাত তৈরি হয়, মাথাটা এঁকে বেঁকে যায়, মাথা এরকম করে অন্য প্রাণীর মতো এঁকে বেঁকে যায়, হাতগুলা বেঁকে যায় মোটা হইতে গিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে যে বয়স্ক অবস্থায় যদি গ্রোথ হরমোন বেশি রিলিজ হয় তখন হচ্ছে অ্যাক্রোমেগালি হবে। আর ছোট অবস্থায় যদি হয় তখন লম্বা হয়ে যাবে, তখন সেটা হচ্ছে গাইগেন্টিজম, দৈত্যত্ব। আর গরিলাত্ব কখন? বয়স্ক অবস্থায় যদি বেশি রিলিজ হয়। ঠিক আছে, মুখমণ্ডল অস্থি, হাতের অস্থি এগুলো অস্বাভাবিকভাবে বেড়ে যায়। আই থিঙ্ক তোমরা ক্লিয়ার হয়েছো। হ্যাঁ, এখান থেকে আমরা শুধু সমস্যাটা পড়বো, আর বাকিগুলা তোমরা যারা একদমই নতুন তারা একটু স্পিডিং দিবে, আমাদের পরীক্ষার জন্য ততটা ইম্পর্টেন্ট না, এমনি তোমাদের একটু আইডিয়া থাকলে ভালো। তো আমরা এখানে সমস্যা 9 নাম্বার পয়েন্টটা আমরা একটু ভালো করে পড়বো, সেটা হচ্ছে তোমার থাইরোক্সিন যদি দেহে অতিরিক্ত থাইরোক্সিন থাকে তখন সেটাকে হাইপারথাইরয়েড, হাইপার মানে বেশি, হাইপারথাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোন অতিরিক্ত রিলিজ হচ্ছে, গয়টার বা গলগণ্ড হবে তখন। আর যদি কম থাইরোক্সিন রিলিজ হয় তখন কি হবে? শিশুদের ক্ষেত্রে হবে ক্রিটিনিজম, আর বয়স্কদের হবে মিক্সিডেমা। শিশুদের ক্ষেত্রে হবে ক্রিটিনিজম, বয়স্কদের হবে মিক্সিডেমা যদি কম রিলিজ হয়। সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম হলে শিশুদের হবে ক্রিটিনিজম, বয়স্কদের হবে মিক্সিডেমা। মিক্সিডেমা, ঠিক আছে। ওকে, এই ডিজিজগুলোর নাম একটু ভালো করে পড়বা। যদি বেশি রিলিজ হয় তাহলে হবে গয়টার, যদি কম রিলিজ হয় তাহলে শিশুদের ক্ষেত্রে হবে ক্রিটিনিজম, বয়স্কদের ক্ষেত্রে হবে মিক্সিডেমা। তুমি এবার মিডল এজ মিক্সিডেমা মনে রাখো, আর শিশুদের ক্ষেত্রে তাহলে ক্রিটিনিজম হবে। ঠিক আছে, বয়স্ক তো মিডল এজ দেওয়া, বয়স্ক তুমি পড়বা, এভাবে মনে রাখতে পারো আর কি, মিডল এজ মিক্সিডেমা শেষ। ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়, আর গ্লাইকোজেন হচ্ছে গ্লুকোজের পরিমাণ বাড়ায়, মানে একে অপরের বিপরীত কাজ করে। কর্টিকোস্টেরয়েড হরমোনগুলো শর্করা চর্বি প্রোটিন দিয়ে খাদ্যের বিপাকে বীজ চলবে, এগুলো আমরা অলরেডি বলে ফেলছি। এই হৃদক্রিয়ার উপর কার কার প্রভাব আছে? এফিনেফ্রিন, নরএফিনেফ্রিন এগুলোর প্রভাব আছে। এগুলো হচ্ছে হরমোন হৃদক্রিয়া এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আয়ন সমতা রক্ষা, অ্যালডোস্টেরন হচ্ছে যে সোডিয়াম পটাশিয়ামের আয়ন সমতা রক্ষা করে। এগুলো তোমরা বৃক্কের মধ্যেও পড়বা। ঠিক আছে, পানি সমতা নির্ণয়ে এডিএইচের ভূমিকা আছে। লোহিত কণিক উৎপাদনে বৃক্ক থেকে পরিত ইরিথ্রোপয়েটিন হরমোন ভূমিকা পালন করে। প্রজনন, ইস্ট্রোজেন ঋতুচক্র স্তনগ্রন্থির বিকাশ নিয়ন্ত্রণ করে। প্রজেস্টেরন জরায়ু প্রাচীর নিশ্চিত ডিম্বাণু স্থাপন, গর্ভাবস্থায় স্তনগ্রন্থির বিকাশ ঘটায়। টেস্টোস্টেরন স্পার্মাটোজেনেসিসে সহায়তা করে। আর সন্তান প্রসবে হচ্ছে যে রিল্যাক্সিন হরমোন কাজ করে, অক্সিটোসিন হরমোন কাজ করে, এগুলো আর কি। দেহের বর্ণ কিরকম হয় সেটা হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন থেকে রিলিজ হয় মেলানোসাইট পিগমেন্ট, যেটা সেটা নিয়ন্ত্রণ করে আর কি। এদের তোমরা এফিনেফ্রিনের কাজগুলো একটু খেয়াল করতে পারো। এফিনেফ্রিন বা অ্যাড্রিনালিন এটা ফুসফুসে বাতাস চলাচলের নালীগুলো খুলতে সহায়তা করে, রক্তবাহিকা সংকীর্ণ করতে সহায়তা করে। মানে হচ্ছে যে তোমার কারো যদি আমরা হচ্ছে যে ব্লাড প্রেশার বাড়াতে চাই তখন ইউজ করতে পারি, বা অন্যান্য অনেক লোকাল অ্যানেস্থেসিয়ার সাথে ইউজ করা হয়। বিভিন্ন মারাত্মক অ্যালার্জি ক্রিয়ার বিরুদ্ধে হচ্ছে যে এফিনেফ্রিন ভালো কাজ করে। ঠিক আছে, এখান থেকে তেমন কিছু লাগবে না। এবার হচ্ছে যে তোমরা এখান থেকে কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারো। কয়জন আছো তোমাকে জানাতো, তাহলে হচ্ছে যে নাইলে তোমরা পিডিএফ দিয়ে দিবে, তোমরা প্র্যাকটিস করে নিয়ে। যদি কয়েকজন থাকো তাহলে এগুলো আমরা একটু সলভ করবো।
ইচ্ছা করে তোমরা সলভ করে ফেলি। এগুলো আমি হচ্ছে যে রিভিশন ক্লাসে কয়েকটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা কোশ্চেন সলভ করাবো, বইয়ের পিছনে এগুলো তোমরা সলভ করে ফেলি, ঠিক আছে? আর এটার উপর একটা রিভিশন ক্লাস হবে ইনশাআল্লাহ, আমি রিভিশন ক্লাসে টাইম দিয়ে জানাই দিব। প্লাস হচ্ছে তোমাদের এই পরশু এটার উপর মেগা এক্সাম হবে। মেগা এক্সামে পুরস্কারের যে ব্যাপারটা আমি বলছিলাম, সেই পুরস্কারের ব্যাপারটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করবে। এক হচ্ছে যে তিনটা ক্লাসে নোট আমাদের যে দনিবের মেডিকেল ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে শেয়ার করবে এবং হচ্ছে এক্সামে টপ করবে। এই দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করার পরে তারা পুরস্কারের জন্য বিবেচিত হবে। আদারওয়াইজ শুধু এক্সাম ভালো করলে তারা পুরস্কারের জন্য বিবেচিত হবে না, এমনি এক্সামে অ্যাপিয়ার করতে পারে, কোনো সমস্যা, ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্তই। আর আমাদের কালকে হচ্ছে যে কোশ্চেন সলভের ক্লাস আছে, তো কালকে কোশ্চেন সলভের ক্লাসে তোমরা জয়েন করবা। আর হচ্ছে যে এই চ্যাপ্টারটা কোনো অংশ না বুঝে থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারো, তো আমি তোমাদের ওই অংশটা ক্লিয়ার করে দিব। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তোমরা ধরে রাখতে পারো যে 2 থেকে 3টা কোশ্চেন তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষা এই চ্যাপ্টার থেকে পাবা। সো এই চ্যাপ্টারটা ওইরকম গুরুত্ব দিয়ে পড়বা। আমি ক্লাসে সবগুলা কভার করার চেষ্টা করছি। তোমরা যারা প্রত্যেকটা ক্লাস করছো তাদের এই চ্যাপ্টারটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে? যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবা, আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। যারা যোগাযোগ করতে চাও তারা যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করতে পারো পড়াশোনা রিলেটেড। প্লাস আমাদের হচ্ছে যে একটা প্রাইভেট ব্যাচ আছে আপাতত সেকেন্ড টাইমেদের জন্য। ফার্স্ট টাইমেদের প্রাইভেট ব্যাচ লঞ্চ হবে হচ্ছে যে এইচএসসি এর পরে, মানে ক্লাস শুরু হবে আর কি, এর আগে কেউ প্রি বুক করতে পারবে, সমস্যা নেই। তো হচ্ছে যে আর সেকেন্ড টাইমেদের ব্যাচে কয়েকটা সিট খালি আছে, যারা আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারে এই নাম্বারে। প্লাস তোমাদের পড়াশোনা রিলেটেড যে কোনো সমস্যা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারো। ওকে, আল্লাহ হাফিজ, আজকে এই পর্যন্তই।